আমাকে দয়া করে বের করে দিও না। আমার থাকার মতো কোনো জায়গা নেই। রিপন চিৎকার করে চামেলিকে বলেন, চামেলি, এক্ষুনি এই খুনিকে আমার বাড়ি থেকে বের করে দাও ঘাড় ধাক্কা দিয়ে। ওর মুখও আমি দেখতে চাই না। রিপনের কথায় চামেলি বাঁকা হাসে। অবশেষে মনে আশা পূরণ হয়েছে। সে এগিয়ে গিয়ে তামিমের হাত চেপে ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। বাবা, আমাকে বের করে দিও না। আমি কিচ্ছু করিনি। এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কখনো শুভকে স্পর্শও করব না। এবারের মতো আমাকে মাফ করে দাও। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালোবাসার কুঁড়েঘর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন কষ্টের গল্প নিয়ে হাজির হয়েছি লেখিকা সারিকা হোসেনের কলমে। চলুন গল্পে যাওয়া যাক। তোর জন্য প্রতিদিন রকমের রকমের খাবার রান্না করতে পারবো না আমি। আমি এবারে চাকরানি নই। যা দিয়েছি তা খেতে পারলে খা, নয়তো উঠে যা। সৎমায়ের চিৎকারে মাথা নিচু করে ফেলে তামিম। তারপর নিচু স্বরে বলেন, মা, তুমি তো জানোই আমি ছোট মাছ খেতে পারি না। তামিমের কথায় চামেলি বেগম তেলি বেগুনে জ্বলে ওঠেন। ভেঙানোর স্বরে বলেন, ও, আমি ছোট মাছ খেতে পারি না? তাহলে কি তোর জন্য প্রতিদিন মাংস, ঘি, পোলাও রান্না করতে হবে? এত বড় ছেলে, কামবা করার 2 পয়সা মুরতে নেই, আবার এত বড় বড় কথা। আমি তো সেটা বলিনি মা। আমার জন্য একটা ডিম ভেজে দিলেও তো পারতে। তুই মা কাকে বলছিস? তোকে কতবার বলবো আমি তোর মা নই? খবরদার আমাকে মা ডাকবি না। ছোট থেকে তুমি তো আমার বড় করেছো। আমি তো মা হিসেবে আজীবন ডেকে এসেছি। ছোটবেলার কথা বাদ দে। আমি তোকে বড় করিনি, যা করেছে তোর বাবা করেছে। আমি হলে কি তোর মতো দামড়া ছেলেকে বসে বসে আহ্লাদ করতাম? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। যা রেঁধেছি তা খেতে পারলে খা, নয়তো না খেয়ে থাক। ডিম নেই। তামিমের সামনাসামনি বসে খাচ্ছে শুভ। তামিমের মতন শুভ ছোট মাছ খেতে পারে না। এর জন্যই চামেলি বেগম তার জন্য আলাদা করে ডিম ভেজে দিয়েছে। সেটা দেখে তামিম বলেন, বাড়িতে ডিম নেই? তাহলে শুভর প্লেটে ডিম কোথা থেকে আসলো? শুভ তোমার নিজের ছেলে, এর জন্য তার জন্য ডিম আছে। আর আমি তোমার সৎ ছেলে, এর জন্য আমার নেই। তামিমের কথায় চামেলি নাটক ভঙ্গিতে হাই হুতাশ শুরু করে দেয়। তুই আমার বাচ্চা ছেলেটার উপর হিংসা করছিস? আমি জানতাম আমি তুই কখনোই আমার ছেলেকে সহ্য করতে পারিস না। তুই তো সবসময় আমার ছেলেটাকে খারাপই চাস। আজ আসুক তোর বাবা, দেখুক সে এতদিন দুধ দিয়ে কালসাপ পুষছে, আমাদের খাচ্ছে, আবার আমাদেরই ছবল মারছে। আমি কোথায় শুভর উপর হিংসা করলাম? আমি তো শুধু বললাম ডিম নেই, তাহলে শুভর প্লেটে কিভাবে আসলো? ছোট বিষয়টাকে তুমি অযথা বড় করছো। হ্যাঁ, এখন সব দোষই আমার। বেশ করেছি, তোকে ডিম ভেজে দেয়নি। এটা দিয়ে খেতে পারলে খা, নয়তো খাওয়ার প্রয়োজন নেই। আমি তোর চাকর নই। বয়স তো কম হলো না এখনো বাবার ঘাড়ে বসে বসে অন্ন ধ্বংস করতে। তোর লজ্জা করে না? তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। চামেলির করা অপমানে তামিমের মাথা নিচু করে ফেলে। থমথমে মুখে বসে থেকে উঠে দাঁড়ায়। তারপর রুমের দিকে এগিয়ে যায়। পেছন থেকে চামেলি বলেন, যা যা, তবু একবেলার ভাত বেঁচে যাবে। এভাবে রাগ দেখিয়ে বাইরে থেকে চলে গেলেও তো পারিস, তাহলে আমরা অন্তত শান্তি পাই। আপদ বিদেয় হলে শান্তি। চামেলি একের পর এক কটু কথা বলতেই থাকে। তামিম রুমে এসে বিছানায় বসে পড়ে। চামেলির প্রত্যেকটা কথা তার হৃদয়ে এসে লাগে। আর বলবেই না বা কেন? দোষ তো নিজেরই। এত বড় ছেলেকে কেউ বাড়িতে বসিয়ে খাওয়াবে? ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরিতে আটকে আছে, কেন যেন হচ্ছে না। তামিম তো কম চেষ্টা করছে না, কিন্তু ভাগ্য তা সহায় নেই। তামিমের পেটের মধ্যে খিদা চুচু করছে, সকাল থেকে না খাওয়া। বাইরে গিয়ে খাওয়ার মতন তার কাছে টাকাও নেই। কি করবে সে বুঝতে পারছে না। টেবিলের ওপর থেকে পানির বোতলটা হাতে তুলে নেয়, ঢকঢক করে পুরোটা শেষ করে। এতে যদি কিছুটা খিদে নিবারণ হয়। পানি খাওয়া শেষে তামিম বিছানায় শরীর এলিয়ে দেয়। আজকে এমনিতেই তার শরীরটা ম্যাশম্যাশ করছে। একটা ইন্টারভিউ ছিল আজ, লম্বা লাইন শেষ করতে হয়েছে। তবুও কি হবে তাও জানা। এরকম হাজারো ইন্টারভিউ সে প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন, তবুও কাজের কাজ হচ্ছে না। তামিম মুহূর্তের মধ্যে ঘুমের মধ্যে তলিয়ে যায়। তামিমের ঘুম ভাঙলে বিকেলের শেষ দিকে চামেলি বেগমের চিৎকারে।
তামিম বিছানা থেকে উঠে বসে। চিৎকারটা আসছে ড্রয়িং রুম থেকে। চামেলি রিপন মোল্লাকে দুপুরের ঘটনা খুলে বলছে, তামিমের নামে অভিযোগ দিচ্ছে। তামিম দীর্ঘশ্বাস ফেলছে। এটা নতুন নয়, প্রতিদিন কিছু না কিছু একটা অভিযোগ দেবেই। যদিও তার বাবা তাকে খুব ভালোবাসে, চামেলি বেগমের মিথ্যা অভিযোগ মেনে নেন না। চামেলি বেগম রিপন মোল্লাকে বলেন, তুমি সবসময় তোমার ছেলের হয়ে কথা বলো। ও দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, তুমি তাকে কিছুই বলছো না। আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি, আর তোমাকেও চিনি। কি বলতে চাইছো তুমি? আমি কি মিথ্যা কথা বলছি নাকি? আজকে তো শুভর উপরেও হিংসা করেছে। শুভকে ডিম ভেজে দিয়েছি বলে যা আচ্ছা তাই ভাবে আমাকে অপমান করেছে। এবারও তুমি কিছু বলবে না? আজ খাওয়া দাওয়া নিয়ে অপমান করছে, কাল আমার ছেলেটাকে মেরেই ফেলবে। না, এর নিশ্চয়তা আছে। বাজে বকা বন্ধ করো। তোমার কথা আমার বিন্দু মাত্র বিশ্বাস হয় না। আমি প্রথমে তামিমের কাছ থেকেই শুনতে চাই। যদি সত্যিই ও তোমাকে অপমান করে থাকে, তাহলে এর বিচার আমি নিশ্চয়ই নেব। চামেলি থমথমে মুখে চুপ করে থাকে। রিপন গলা উঁচিয়ে তামিমকে ডাকেন। তামিম বাইরে বেরিয়ে আসে। তাকে বলে, আসলে দুপুরবেলায় কি ঘটেছিল আমাকে সবটা খুলে বলো। তামিম একে একে সবটা খুলে বলেন। সবকিছু শুনে রিপন হতবম্ব হয়ে যায়। চামেলিকে বলে, ছি চামেলি, ছি, তুমি এতটা নিচু। তুমি তো ভালো করেই জানো ও ছোট মাছ খেতে পারে না। তাহলে তামিমের জন্য কেন ভাজলে না? ও কি তোমার ছেলে নয়? হ্যাঁ, না, ও আমার ছেলে নয়, আর আমি ওর চাকর নই যে যখন যা বলবে তখন তাই করতে হবে। ওকে বলে দেবে বসে বসে এসব জমিদারি ভাবছে যেন অন্য জায়গায় দেখায়। ব্যাস, অনেক হয়েছে। আর একটা কথা বললে আমি তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। বাবা, উত্তেজিত হবে না, থাক। আম্মুকে আর কিছু বলবো না। আসলে আমারই ভুল, ডিম ভেজে দেওয়ার কথা বলেছি। আমার ভুল হয়ে গেছে। বাবার কানে আমার নামে বিষ ঠেলে দিয়ে এখন আর নাটক করতে হবে না। আর হ্যাঁ, তোমাকেও বলে রাখছি, মিলিয়ে নিও। আজ যাকে এত আহ্লাদ ভালোবাসা দেখাচ্ছ, একদিন এই ছেলের জন্যই তোমাকে পস্তাতে হবে। চামেলি কথা শেষ করে শুভকে নিয়ে রুমের মধ্যে চলে যায়। তামিম স্তব্ধ হয়ে যায়। এখানে বলার মতন কথা আর তার নেই। ওর কথায় কিছু মনে করিস না বাবা, জানিসই তো ও এমনই। না বাবা, আমি কিছু মনে করিনি। আজকের ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো হয়েছে। দেখি ভাগ্যে কি আছে। প্রতিবার তো ভালোই হয়, তবুও ফলাফল শূন্য। টেনশন করিস না, একদিন ঠিক ভালো কিছু হবে। চাকরি নিয়ে এত টেনশন কিসের? আরে আমি তো আছি। তুমি আছো বলেই তো এত দূর। রিপন তামিমের কাছে কিছু টাকা গুজিয়ে দিয়ে বলে, সকাল থেকেই তো মনে হয় কিছুই খাওয়া হয়নি। এই টাকাটা দিয়ে বাইরে খেয়ে নিস। আর আমি বলে দিচ্ছি, পরের বার থেকে আর এই রান্না বাড়িতে হবে না, ঠিক আছে? আর যে কোনো প্রয়োজনে টাকা পয়সা লাগলে লজ্জা না করে অবশ্যই বলবি, ঠিক আছে? তামিমের মাথা নেড়ে সম্মতি জানায়। রিপন আরও দু একটা কথা বলে নিজের রুমে চলে যায়। রাতে পুরনো কিছু বই নিয়ে বসে আছে তামিম। বইগুলো পড়লে ইন্টারভিউয়ে ভাইভা পরীক্ষায় কমন আসে। সে বেশি কিছু সময় মনোযোগ দিয়ে বই পড়তে থাকে। হঠাৎ দরজা টোকা মারে কেউ। কে? কিছুক্ষণ চুপ থাকার পর অপর পাশ থেকে শুভ কণ্ঠ ভেসে আসে। আমি শুভ, ভেতরে আসবো? তামিম কিছুটা অবাক হয়। শুভ চামেলির মতনই তার সঙ্গে কখনো ঠিক মতন কথা বলে না। আজ হঠাৎ তার ঘরে কেন? তামিম চিন্তার মাঝেই শুভ আবার বলেন, কি হলো ভাইয়া, ভেতরে আসবো? আয়, দরজা খোলাই আছে। শুভ দরজা ঠেলে ভেতরে ঢোকে। তার হাতে কয়েকটা বই। শুভর বয়স 12 থেকে 13 বছর। সে ক্লাসে 6-এ পড়ে। দেখতে এখনো বাচ্চা বাচ্চা চেহারা, দেখতে বাচ্চাও লাগে। ভয়ঙ্কর কুটলি বুদ্ধি অধিকারী। সবসময় চেষ্টা চালিয়ে যায় কিভাবে তামিমকে অপমান করা যায়। বই হাতে কেন? কালকে আমার ইংলিশ ফাইনাল এক্সাম, কিছু পড়া বুঝতে পারছি না, তাই তোমার কাছে এসেছি। আমাকে একটু বুঝিয়ে দেবে? তামিম কিছুক্ষণ সময় নিয়ে বলে। আচ্ছা বস। শুভ গিয়ে চেয়ারে বসে পড়ে তামিমের পাশেই। দেখি বের কর, কোনগুলো বুঝতে পারছিস না। শুভ কিছু বইয়ের পাতা বের করে দেখায়। তামিম সেগুলো ভালো করে বুঝিয়ে দেয়। আরও কিছু লাইন মুখস্থ করা আছে, সেগুলো মুখস্থ করতে দেয়। এগুলো মুখস্থ কর, বাকিগুলো আবার বলছি। তামিম ফের নিজের পড়ায় মনোযোগ দেয়।
তবে শুভ কিছুই পড়ছে না, উল্টো তামিমের পড়া মনোযোগ বিনষ্ট করছে। পড়ছিস না কেন? ভালো লাগছে না। না পড়লে কিভাবে লিখবি? দ্রুত এগুলো পড়ে মুখস্থ কর। কিছুক্ষণ পেরিয়ে গেলেও শুভ আবার আগের মতন করে, পড়া বাদ দিয়ে এদিকে ওদিকে তাকায়, খাতার কলমে কালি করতে থাকে। টেবিল ভর্তি তামিমের জরুরি বই, সেগুলোকে কালি করতে থাকে। তামিম ধমক দিয়ে বলে, তুই কি এসব করতে এসেছিস? পড়, নয়তো চলে যা। আচ্ছা পড়ছি। তামিম নিজের পড়ায় মনোযোগ দেয়। শুভ একটু পড়তে না পড়তেই শয়তানি করছে। কিছুক্ষণ বাদে শুভ তামিমকে বলেন, এটা কিসের বই? এটা কেন পড়ছো? ভাইবা পরীক্ষার জন্য। আমাকে দাও, আমিও পড়বো। তুই এইসব পড়ে কি করবি? আর পড়লেও ইংলিশ বুঝতে পারবি না। না, আমি পড়বো। বললাম তো বুঝতে পারবি না। তাছাড়া তুই কেন এই বই পড়বি? তোর নিজেরটা পড়, কাল তো এক্সাম। না, আমি যখন বলেছি তখন এটাই পড়বো। শুভ জেদ দেখাতে শুরু করে, যদিও এগুলো সে ইচ্ছাকৃত করছে। শুভ চাচ্ছে এসব নিয়ে একটা ঝামেলা তৈরি করতে, যেন বাবা তামিমকে বকাবকি করে। তামিম বরাবর বোঝানোর চেষ্টা করলেও শুভ বুঝতে চায় না। ভাই, এমন করছিস না। আমার এখন পড়াটা জরুরি। তাছাড়া তুই নিজে নিজে এই বই বুঝতে পারবি না। তুই এখনো ইংলিশ এতটা ভালো পারিস না। তাহলে তুমি বুঝিয়ে পড়াও আমাকে, আমি এই বইটা পড়বো। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হয়তো পড়, নয়তো আমার রুম থেকে চলে যা। তুমি আমাকে বইটা দেবে কি দেবে না? দেব না। শুভ বসা থেকে উঠে দাঁড়ায়, মাথায় শয়তানি বুদ্ধি সাজিয়ে নেয়। টেবিল থেকে তামিমের বইটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে মধ্যে টান দিয়ে দুটো আলাদা করে দেয়। যেটা আমি পড়বো না সেটা তুমিও পড়বে না। কথা শেষ করেই শুভ বইটা দূরে ছুঁড়ে মারে। শুভর কাজে তামিম অবাক হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ একটা বই ছিঁড়ে ফেলায় তামিম রেগে যায়। শুভর গালে থাপ্পড় মেরে বসে। তোর সাহস কিভাবে হয় আমার বই ছেঁড়ার? যদিও থাপ্পড়টা আস্তে করেই মেরেছে, শুভ গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে লাগে। তামিম শুভর নাটকে হতবাক হয়ে পড়ে। মুহূর্তেই রুমে চামেলি ছুটে আসে, ছেলেকে কাছে টেনে নিয়ে বলে, কি হয়েছে বাবা? এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। তুই এখানে কেন? ইতিমধ্যে রিপম ও তামিম রুমে চলে আসে। শুভ জোরে জোরে কান্না করতে করতে বলেন, আমার ভাইয়ের কাছে পড়া বুঝিয়ে নিতে এসেছিলাম। কাল ইংলিশ পরীক্ষা, বুঝতে পারছিলাম না সেজন্য। সেটা তো ভালো কথা, তাহলে কান্না করছো কেন? হ্যাঁ, ভাইয়াকে বুঝিয়ে দিতে বললে সে আমাকে তাড়িয়ে দেয়। এরপর আমি যখন জোর করতে থাকি তখন রেগে আমাকে থাপ্পড় মারে, আর তার বইটাও ছিঁড়ে ফেলে, যেন আমার দোষ দিতে পারে। শুভর বানোয়াট কথা শুনে তামিম চমকে ওঠে। এতটুকু একটা ছেলে এ ধরনের মিথ্যা কিভাবে সাজাতে পারে? চামেলি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ছি তামিম, এটা কিভাবে করতে পারলি? আমি না হয় তোর সৎ মা, কিন্তু এটা তো তোর আপন ভাই। ছেলেটা তো শুধু পড়াই জিজ্ঞেস করেছিল। না মা, আমি শুভকে এর জন্য মারিনি। আমি তো ওকে পড়া বুঝিয়ে দিয়েছিলাম। আর এই বইটা শুভ ছিঁড়ে ফেলেছে, এর জন্য আমি ওকে রাগে একটা থাপ্পড় মেরেছি। বাহ বাহ, আর কত মানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবি? আমার ছোট ছেলেটা তোর কি দোষ করেছে? কি এমন ক্ষতি করেছে যা শোধ নিচ্ছিস? মা, সত্যি বলছি, শুভ যেটা বলছে সেটা ঠিক নয়। ও মিথ্যা বলছে। থাক, আর নাটক করতে হবে না। সে সত্য বলছে আর কে মিথ্যা বলছে সেটা ভালো করে বুঝতে পারছি। তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা? আর শুভ, তুই এতটা বেয়াদব, নিজে দোষ করে এখন আমাকে দোষী করছিস। মিথ্যা বললে একদম থাপড়ে তোর দাঁত ফেলে দেবো। তামিমের ধমকে শুভ আরো জোরে জোরে কান্না করতে থাকে। চামেলি রিপনকে বলে, দেখেছো তোমার ছেলের ব্যবহার? আমাদের সামনেই মারতে চাইছে, না জানে ছেলেটাকে একা পেয়ে কত জোরে মেরেছে। তুই আমি কাল সব বুঝছি। হ্যাঁ, ছোট ছেলেটা শুধু পড়াই তো জিজ্ঞেস করেছিল, আজ গায়ে হাত তুলছে, কাল মেরে ফেলবে না এর কি গ্যারেন্টি আছে? দেখা গেল একা পেয়ে আমার ছেলেটাকে মেরেই ফেললো। চামেলি, একদম বাজে বোকা বন্ধ করো। আমি শুভকে ভালো মতো চিনি, হয়তো দুষ্টামি করেছে এই জন্যই মেরেছে। আর বড় ভাই একটা থাপ্পড়ই তো মেরেছে। একটা থাপ্পড় মারলে কি এমন ক্ষতি হবে? হ্যাঁ বলো, কি এমন ক্ষতি হবে? তুমি সবসময় আমার ছেলের দোষটাই খুঁজে বের করো, কখনোই তোমার ছেলের দোষ স্বীকার করো না। মুখ সামলিয়ে কথা বলো। শুভ তোমার একার নয়, আমারও ছেলে। শুভ যেমন আমাদের ছেলে, তামিমও আমাদের ছেলে। ভাই ভাইয়ের মাঝে ছোটখাটো এসব ঝামেলা তো হবেই। তোমার কাছে এটা ছোটখাটো মনে হচ্ছে। আর একটা কথাও বলবে না। যাও যাও, রুমে যাও। চামেলি রিপনের চিৎকারে কেঁপে ওঠে।
শুভকে নিয়ে চলে যায়। বিশ্বাস করো বাবা, আমি শুভকে এমনি এমনি মারিনি। বইটা শুভই ছিঁড়েছে। আমি জানি, বাদ দে, এসব নিয়ে টেনশন করিস না। কাল ইন্টারভিউ, সকালে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। রিপন চলে যায়। তামিম হতভম্ব হয়ে বিছানায় বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল কিছুই তার মাথায় ঢুকছে না। নতুন করে আবার দিনে শুরু হবে। তামিম গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ চোখে মুখে গাঢ় পানির ছিটা লাগতেই ধরফড়িয়ে উঠে বসে পড়ে। ঘুমের রেশ কাটিয়ে পরিস্থিতি বুঝতে চোখ কচলে তাকায়। তার সামনেই কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে চামেলি। নবাব চিতার মতো পড়ে পড়ে আর কতক্ষণ ঘুমাবি? খাওয়া, ঘুম আর বাবার টাকায় ফুটানি করা ছাড়া তো আর তোর কোনো কাজই নেই। আচ্ছা, তোর কি নিম্নতম লজ্জাবোধ করে না? এত বড় একটা ছেলে বাবার ঘরে বসে বসে অন্ন ধ্বংস করিস। আর কতভাবে বললে তোর একটু লজ্জাবোধ হবে? আমাদের ঘরে বসে না থেকে যেদিকে ইচ্ছা সেদিকে চলে গেলেও তো পারিস। সকাল সকাল চামেলির চিৎকার করে করা অপমানে তামিমের মনটা খারাপ হয়ে যায়। উঠতে বসতে এত এত অপমান তারও সহ্য হয় না। তবে যাওয়ার মতন তো পৃথিবীতে আর কেউ নেই। এর জন্যে শত অপমানের মুখ বুজে সহ্য করতে হচ্ছে। তাছাড়াও সে বাবাকে ছাড়তে পারবে না। আম্মু, সকাল সকাল এগুলো বলছো কেন? আমি কি কোনো ভুল করেছি? ভুল তুই নয়, আমি করেছি। শুরুতে যদি এসে তোকে বাড়ি থেকে বের করে দিতাম তাহলে আজকে আর পস্তাতে হতো না। যাই হোক, যা বলতে এসেছি, নে এটা ধর। চামেলি তামিমের দিকে একটা কাগজ বাড়িয়ে দেয়। কি এটা? বাজারের লিস্ট। ঘরে একদম কিছু নেই। বাজার করে আনলে তবে তো রান্না। শুভ ঘুম থেকে ওঠে না, নাস্তা করবে, দুটো যাবে আর আসবে। আমি তো কখনো বাজার করিনি। এতদিন করিসনি, এখন থেকে করবি। অন্তত অকর্মার মতো বসে না থেকে কিছু তো একটা প্রয়োজন মিটলো। তাছাড়া তোর মতো ছেলের কপালে চাকরি বাকরি তো জুটছে না। চামেলি করা সূক্ষ্ম অপমানে তামিম মাথা নিচু করে নেয়। ফোনে সময় দেখে বলে, আমার তো 9টায় ইন্টারভিউ শুরু হবে, তার আগেই পৌঁছতে হবে। এইদিকে হাতে আর 1.5 ঘন্টার মতো সময় আছে। এর মধ্যে বাজারে গিয়ে আবার আসা লেট হয়ে যাচ্ছে। 1.5 ঘন্টাকে তোর কম মনে হয়? যে একটা কাজ দিয়েছি অমনি অজুহাত। যাই হোক, বাজার আজ তোকে করতেই হবে, নয়তো সারাদিন কিছু খেতে পারবি না, এই বলে দিলাম। তামিম কিছু বলতে নিলেই চামেলি তার মুখের ওপর টাকাগুলো ছুঁড়ে মারে। তারপর বলে, লিস্ট অনুযায়ী হিসাব করে টাকা দেয়া আছে, ভাবিস না হিসেবে না করে দিব আর তুই টাকা চুরি করতে পারবি। যা যা লেখা আছে তা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যায়। রুমের বাইরে বাজারের ব্যাগ। চামেলির কথা শেষ করে বাইরে চলে যায়। তামিম দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে আসে। ফ্রেশ হয়ে আসে দ্রুতই। যত তাড়াতাড়ি যাবে তার জন্য ততই ভালো, নয়তো ইন্টারভিউতে দেরি হয়ে যেতে পারে। ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয় তামিম। এর আগে সে কখনো তেমনভাবে বাজার করেনি। রিপন কখনো তাকে কোনো কাজ করতেই দিত না। বাজার করা শেষ করে বাসায় ফিরে আসে সে। চামেলিকে বুঝিয়ে দেয় সবকিছু। হাত ঘড়িতে সময়টা দেখে না, মাত্র 40 মিনিট সময় বাকি আছে। এর মধ্যে অফিসে গিয়েও পৌঁছাতে হবে। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে লেট হয়ে যেতে পারে। এদিকে কাল রিপনের টাকা দিলেও তামিমের অর্ধেক টাকা রেখে বাকি অর্ধেক টাকায় সামনে কিছু খেয়েছিল। এর জন্য পেটের মধ্যে খিদায় চুচু করছে। তামিম রেডি হয়ে চামেলির কাছে আসে। চামেলি রান্না করার জন্য কাটাকুটি করছেন। আম্মু, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো যা, এখানে এসে খামার মতো দাঁড়িয়ে আছিস কেন? আসলে এত মানে মানে করছিস কেন? আসলে কাল থেকে আমি তেমন কিছুই খাইনি। প্রচুর ক্ষুধা লেগেছে, যদি কিছু খেতে দিতে। সবসময় খালি খাই খাই, এত খেয়েও পেট ভরে না? আর চোখে দিয়ে দেখতে পাচ্ছিস না আমি রান্না মাত্র শুরু করছি? না, শুকনো কোনো খাবার নেই। থাকলে কি তোকে দেব? যা আছে তাই খেতে হবে। এটা বলতে তোর লজ্জা লাগে না? নির্লজ্জ বেহায়া, তোর জন্য এখন কোনো খাবার নেই। যা বের হ বাড়ি থেকে। আর আজকে যদি এই চাকরিটা না পাস তো এই বাড়ি আর আসবি না। আমার ছেলের ভবিষ্যৎ আছে, আজীবন তোর পেছনে হাজার হাজার টাকা খরচ করতে আমি দেব না। চাকরি না পেলে এই বাড়ি মুখও পারাবি না। তামিম মুখ ছোট করে চামেলি ব্যাগের দিকে তাকিয়ে আছে। চামেলি বেগম চিৎকার করে বলেন, এইভাবে মুখে দেখে তাকিয়ে আছিস কেন? তোকে দেখলে আমার শরীরের মধ্যে জ্বলে। তুই আমার ছেলের জীবনের কাঁটা, তুই আমার ছেলের ভবিষ্যতে নষ্টের মূল কারণ। এইসব কি বলছো আম্মু? আমি তো শুভকে নিজের ভাইয়ের মতোই দেখি। এসব নাটক আমার কাছে করবি না। একমাত্র তোর জন্য তোর বাবা শুভকে আদর করে না।
তবে একটা কথা ভালো করে শুনে রাখ, তোকে আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। তোকে যদি এই বাড়ি থেকে বের করতে না পেরেছি তাহলে আমারও নাম চামেলি না। আচ্ছা আম্মু, আমার উপরে তুমি এতটা রাগান্বিত কেন? কি দোষ করেছে আমি? তুই আমাদের মা ছেলের অধিকার নিজের করে নিয়েছিস। আমি চাই না এই সম্পত্তি এক কানা করি তোর নামে হোক। এই সব কিছু শুধুমাত্র আমার ছেলে শুভ। তোকে আমি এই অধিকার থেকে বঞ্চিত করে ছাড়বে। শুধুমাত্র কিছু সম্পত্তির জন্য আমাকে এতটা অবহেলা করছো? হ্যাঁ করছি। কেন যে শুরুতে তোর একটা ব্যবস্থা করলাম না, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোর মায়ের মতো তুইও চলে যেতে পারিস না? তোর মা যেমন মরেছে তুইও মরে যা, তবেই শান্তি পাবো। যেমন মা তেমন ছেলে, দুটোই আপনি। আমাকে যা ইচ্ছা তাই বলো, অন্তত আমার মাকে নিয়ে কিছু বলো না। হাত জোর করছি আমি তোমাদের কাছে। চামেলি তামিমের উপস্থিতিকে চরম রেগে যায়। ধীরে ধীরে রাগটা জোরালো রূপ ধারণ করে। চামেলি তামিমকে একের পর এক আঘাত দিয়ে কথা বলতে থাকে, অপমান করতে থাকে। তুই আমার দু চোখের বিষ, তোকে আর সহ্য করতে পারছি না। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। তামিম মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে আসে। বেশি কিছু সময় নষ্ট হলো। ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে এগিয়ে আসে অফিসের দিকে। তামিমের চোখে অশ্রু জমা হয়। সে নিজের অপমানে কষ্ট পায় না, তবে মায়ের নামে কটু কথা হৃদয়ের চুরমার করে দেয়। আর চামেলি আজ তার নরম অনুভূতিতেই আঘাত করেছে। হাতে সময় খুব বেশি নেই। তামিম রিস্কায় উঠে বসে। রাস্তা ফাঁকা থাকায় উক্ত অফিসে আসতে খুব বেশি সময় লাগে না, বরং নির্দিষ্ট সময়ে কিছু মিনিট আগেই এসে পৌঁছায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তামিমের ডাক আসে। সে সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দেয়। তাদের তামিমের সিভিক পছন্দ হয়। চাকরি প্রায় কনফার্ম, তবে বিপত্তি ঘটে তার অন্য জায়গায়। অফিসে পদ খালি আছে মাত্র 4টে, পার্টিসিপেট 9 জন। সেক্রেটারি এসে জানায় যে তামিমকে বাছাই করার পূর্বেই 4 জন লোক নেওয়া হয়ে গেছে। উপস্থাপকগুলো তামিমের কাছেই দুঃখ প্রকাশ করেন। সরি মিস্টার তামিম, আপনি যথেষ্ট যোগ্য এবং মেধাবী, তবে আমাদের অফিসে 4 জন লোক প্রয়োজন, যা আমরা পেয়ে গেছি। আমরা খুবই দুঃখিত। পরবর্তীতে কোনো পদ খালি হলে আপনাকে ইনফরমেশন জানানো হবে। আপাতত আসতে পারেন। তামিমের মুখটা ছোট হয়ে যায়, তবুও জোরপূর্বক হেসে বলে, ওকে, সমস্যা নেই, ধন্যবাদ। কথা শেষ করে তামিম উঠে দাঁড়ায়, বাইরে চলে আসে। বাইরে এসে দীর্ঘশ্বাস ফেলে। শেষমেশ এই চাকরিটাও হলো না। এবার বাড়ি গিয়ে কিভাবে বলবে এই চাকরিটাও হয়নি? আর চামেলি এটা জানার পর সে কি কম ছাড়বে? নিশ্চয়ই হাজার কথা শোনাবে, অপমান অপদস্থ করবে। তামিমের মনটা খারাপ হয়ে যায়। এতবার বিফল হওয়ার ধীরে ধীরে যেন নিজের প্রতি যে আস্থা হারিয়ে ফেলছে। একটি মানুষ কতবার বিফল হতে পারে, এটা দিয়ে তার কমবার ব্যর্থ হতে হলো না। এরপরেও সে কিভাবে শক্তি পাবে, কিভাবে আশ্বস্ত হবে যে পরিবারের ঠিক হয়ে যাবে? তামিম মৃত মানুষের মতন চলতে থাকে। তার কাছে সবকিছু অসহ্য লাগছে, কিছুই ভালো লাগছে না। এদিকে ওদিকে বসে কাটিয়ে দেয় বেশ কিছু ঘন্টা। তারপর 3টার পর আবার বাড়ি ফিরে গেটের মধ্যে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ভেতরে ঢোকার মতো সাহস পাচ্ছে না। চামেলি বেগম অপমানে সে আর সহ্য করতে পারে না। ইদানিং চামেলি একটু বেশি অত্যাচার শুরু করে দিয়েছে। উপায় থাকলে তামিম কখনোই এই বাড়ি ফিরতো না, কিন্তু যাওয়ার মতন তো কোনো জায়গাই নেই। শত অপমানের পরে এটাই তার শেষ ভরসা। তামিম দীর্ঘশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করে। ড্রয়িং টেবিলের রিপনকে দেখে কিছুটা চমকে ওঠে। এ সময় সাধারণত রিপন বাড়িতে থাকে না। রিপনের মুখে খাবারটা শেষ করে তামিমকে বলে, এত দেরি কেন? ওই এমনি। বাবা, এই সময় তুমি বাড়িতে? আজকে অফিস তাড়াতাড়ি ছুটি দিয়েছে। ও হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, বাবা ছেলে একসঙ্গে খাই। তামিম মাথা নাড়িয়ে নিজের রুমে যেতে থাকে। রিপন আবার গলা উঁচিয়ে বলে, দ্রুত আসবি কিন্তু, আমি খাওয়া অফ রেখে তোর জন্য অপেক্ষা করছি। তামিম ওয়াশরুমে ঢোকে। রিপনের কথায় তার মনটা প্রশস্তিতে ভরে ওঠে। এই একটা মানুষ তাকে তার মতো বোঝায়। এই মানুষটির জন্যই সে এই বাড়িতে পড়ে রয়েছে। তাছাড়া এই সব সম্পত্তির লোভ তার নেই। চামেলি করা হলেও রিপন কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। তামিম যখন যা চেয়েছে তাই পেয়েছে, না চাইতেও অনেক কিছু পেয়েছে। পৃথিবীর একমাত্র খুশি থাকায় কারণ তার বাবা। কথাগুলো ভাবতে ভাবতে তামিম ফ্রেশ হয়ে নেয়। ইতিমধ্যে রিপন আবারও ডাকে। তামিম দ্রুত ড্রয়িং রুমে ছুটে যায়। রিপনের পাশে চেয়ারে শুভ বসেছে।
তামিম রিপনের সামনাসামনি বসে পড়ে। চামেলি রিপনকে যা যা প্রয়োজন তা দিচ্ছে। রিপন চামেলিকে বলে, তামিমকে ভাত বেড়ে দাও। চামেলির দাঁত কটমট করতে করতে তামিমের জন্য খাবার বাড়ে, শব্দ করে প্লেট আগিয়ে দেয়। তামিম বুঝতে পারলেও ভয়ে চুপে থাকে। চুপ থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই। সবাই খেতে শুরু করে। খাওয়া প্রায় অর্ধেক হয়েছে। রিপন এক পর্যায়ে তামিমকে বলে, আজকের ইন্টারভিউ কেমন হলো? তামিম ইন্টারভিউয়ের কথা শুনে মুখ ছোট করে ফেলে, নিচু স্বরে বলে, বাবা, এই চাকরিটাও হয়নি। আমার পূর্বে এই 4 জন না হয়ে গিয়েছিল। ওহ থাক, টেনশন করিস না বাবা, আমি তো আছি। চামেলি কর্কশ কণ্ঠে তামিমকে বলে, চাকরি হয়নি? না। চামেলি তামিমের খাবারের প্লেট কেড়ে নেয়, তারপর মুখ ঝাপটা মেরে বলে, আজকে তোর খাওয়া দাওয়া বন্ধ। বলেছিলাম না, চাকরি না হলে এই বাড়িতে পা রাখবি না। রিপন চামেলিকে চিৎকার করে বলে, চামেলি, এটা কি করছো? তুমি তামিমের খাবার প্লেট দাও। না, দেব না। চামেলি, একদম চিৎকার করবে না, আজ একদম চুপ থাকবে। আজকে যা বলার আমি বলবো। এরপর চামেলি তামিমের দিকে তাকিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, তোর কি লজ্জা করে না এত বড় হয়ে বাবার অন্ন ধ্বংস করতে? এখন পর্যন্ত একটা চাকরি জোটাতে পারিসনি। এই জীবন রাখার চেয়ে মরে তো আমাদের উদ্ধার করতে পারিস। তোর যন্ত্রণায় আমি অদিষ্ট, শুধু তোর পেছনেই টাকা খরচ করবো। আমাদের কি আরেকটা সন্তান নেই? তার ভবিষ্যৎ নেই? ভিখারির মতো আর কত কাল বাবার হোটেলে গেইবি? অনেক হয়েছে, আর নয়। এই বাড়ি তোর জন্য আর কোনো ভাত জুটবে না। তোর ন্যূনতম লজ্জা থাকলে এই বাড়ি থেকে চলে যাবি, দূরে হয়ে যাবি আমাদের চোখের সামনে থেকে। চামেলির করা অপমানে তামিমের চোখে বেশ অশ্রু পড়তে থাকে। সে বসা থেকে উঠে দাঁড়ায়। চামেলি, তুমি খাবার প্লেট দাও। থাক বাবা, আমি খাবো না, আমার খিদে নেই। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফেলে, নিজের রুমে চলে যায় সে। রিপন চামেলিকে ধমক দিয়ে বলে, এটা কি করলে তুমি? তোমার স্পর্ধা কিভাবে হয়? আমি যা করেছি বেশ করেছি, প্রয়োজন পড়লে আবারও করব। চামেলি আর কিছু বলতে পারে না। কথা শেষ করার আগেই তার গালে রিপনের শক্তপোক্ত হাতের একটা থাপ্পড় এসে পড়ে। চামেলি তার ভার সামলাতে না পেরে চেয়ারের সঙ্গে ধাক্কা খায়। তোর মতো নিকৃষ্ট মহিলা আমি আর দুটো দেখিনি। শুভ যেমন আমার সন্তান, তামিমও তেমনি আমার সন্তান। তুই কিভাবে আমার সন্তানের খাবার কেড়ে নিস? পরবর্তীতে এই সাহস দেখাতে আসলে তোকে আমি ডিভোর্স দেব, মনে রাখিস। রিপনের কথা শেষ করেই বাড়ি বাইরে চলে যায়। চামেলি ফুপিয়ে কেঁদে ওঠে। এই প্রথম রিপন তার শরীরে হাত উঠালো, ডিভোর্স দেওয়া হুমকিও দিল। তবু এই ছেলেটার জন্য, শুধুমাত্র এই ছেলেটার জন্যই তাকে এত কিছু সহ্য করতে হলো। চামেলির মনে তামিমের জন্য প্রতিশোধের আগুন আর দ্বিগুণ বেড়ে যায়। সে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ বাদেই রুমে শুভ আসে। চামেলি শুভকে বলে, দেখিলি ওই ছেলের ছোট লোকের বাচ্চার জন্য তোর বাবা এই প্রথম আমাকে মারলো। হ্যাঁ মা, আস্তে আস্তে ওর জ্বালাতন বেড়েই চলছে। মৃত্যুর পাখা বেড়েছে, খুব শীঘ্রই আমি তা ছেটে ফেলবো। কি করো তুমি মা? বাবা তো ওর বিরুদ্ধে কিছুই শুনতে চায় না। এবার এমন বুদ্ধি বের করব যাতে তোর বাবা ওকে নিজে হাতে বাড়ি থেকে বের করে দেয়। ও যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমরা শান্তিতে থাকতে পারবো না। কিন্তু এটা কিভাবে সম্ভব? চামেলি বলল, সম্ভব, সব সম্ভব, শুধু বুদ্ধি খাটাতে হবে। তবে এই কাজে তোকে আমার প্রয়োজন। তুই পারবি এই বাড়ি থেকে ওই আপদ বিদায় করতে। আমি? কিন্তু কিভাবে? তাহলে শোন। চামেলি তার প্ল্যান শুভকে বলতে থাকে। সবটা শুনে শুভ অবাক হয়ে যায়। দুজনে মিলে বাঁকা হাসেন। কি হলো, পারবি তো? হ্যাঁ মা, পারবো। পারতে তো তোকেই হবে, নয়তো জীবনেই ওকে এই বাড়ি থেকে বের করতে পারবো না। তবে কাজটা করতে হবে খুব সাবধানে, যেন কেউ কোনো আঁচ করতে না পারে। চিন্তা করো না, আমি ঠিকঠাক পারবো। শুভর কথা চামেলি বাঁকা হাসে। তামিমের উদ্দেশ্য ফিসফিস করে বলেন, এবার দেখি তামিম, তোকে এই বাড়ি থেকে বের করার থেকে কে আটকায়? বলেছিলাম না, তোকে বের করতে না পারলে আমার নাম চামেলি না। যাকে নিয়ে এতটা গর্ব করিস যে বাবার চোখে হারা, সে বাবাই তোকে নিজে হাতে বাড়ি থেকে বের করে দেবে। রাতে রিপন বাসায় ফিরে আসে। এসেই সরাসরি রুমে চলে যায়। চামেলি আর চোখে একবার রিপনকে দেখে। প্রতিদিন বাড়ির মধ্যে আসলেই সে তার সাথে কথা বলে। তবে আজকে মনে হচ্ছে রিপন খুব বেশি রেগে আছে। চামেলি শয়তানি এসে রিপনের রুমের মধ্যে যায়। রাত হয়ে গেছে, খাবে না? না। কেন? তুমি তো খেতে সহ্য করতে পারো না?
আমার খিদে নেই আপাতত। চামেলি তার নাটক শুরু করে, একটু ন্যাকামি সুরে বলে, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, আর এই জন্য বলছো খাবে না। তুমি আজকে যা করেছো এতে রেগে যাওয়াটা কি উচিত নয়? হ্যাঁ, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, তুমি যে এতটা কুৎসিত মনে সেটা আজকেই টের পেলাম। চামেলি দাঁড়ানো থেকে মেঝেতে বসে যায়। রিপনের পা ধরে কান্নার নাটক করে বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তামিমের সাথে এমনটা করা আমার একদম উচিত হয়নি। এখন বললে নিশ্চয়ই এটা উঠে আসবে না। উঠে না আসলেও তুমি আমাকে মাফ করলে কিছুটা হলে আমার শান্তি লাগবে। এতদিন আমার চোখে অহংকার হিংসায় অন্ধ ছিল, আজ আমি সব বুঝতে পারছি। আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনোই তামিমকে অবহেলা করব না। শুভ যেমন আমার ছেলে, তামিমও তেমনই আমার ছেলে। আমি আর কখনোই তাদের মধ্যে ভেদাভেদ করব না। আমাকে দয়া করে এবারের মতো মাফ করে দাও। আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চামেলি দ্রুত খেলা রিপন ধরতে পারে না। সে চামেলি কান্নায় গলে যায়, সকল রাগ পানি হয়ে যায়। তুমি কি আসলেই নিজের ভুল বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। তুমি যদি সত্যিই নিজের ভুল বুঝতে পারো তাহলে আর মাফ করতে অসুবিধা নেই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি সকল শর্ত মানতে রাজি। তুমি ভুলটা যার কাছে করেছো তাকে গিয়েই মাপ চাইতে হবে। কেন নয়, অবশ্যই চাবো। আমি এখনই তামিমের কাছে যাচ্ছি। চামেলি তামিমের রুমে চলে আসেন, পেছন পেছন রিপনও আসে। এই সময়ে নিজের রুমে বাবা মা দুজনকে দেখে তামিম কিছুটা অবাক হয়ে যায়। তোমরা আমার রুমে? চামেলি এগিয়ে গিয়ে তামিমের হাত চেপে ধরে, কান্নায় নাটক করে বলে, বাবা, আমি তোর কাছে মাপ চাইতে এসেছি। যদি আমি যা করেছি তা ক্ষমাযোগ্য, তবুও তুই আমাকে মাফ করে দে। নয়তো আমি মরেও শান্তি পাবো না। তুই বললে আমি তোর মা, পা ধরেও মাপ চাইতে পারি। কথা শেষ করে চামেলি তামিমের পায়ে হাতে রাখতে চায়। তামিম তাড়াতাড়ি চামেলিকে আটকে দেয়, ইতস্তত বোধ করে বলেন, এটা কি করছো আম্মু? তুমি আমার মা, তুমি আমাকে বকতেই পারো, আমি এসবে কিছুই মনে করিনি। আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। বিশ্বাস কর বাবা, আর কোনোদিন আমি তোর সঙ্গে অন্যায় করব না। আমি তোমার উপর বিন্দু মাত্র রেগে নেই। সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যি। তাহলে আয়, খেতে যাবি। এখন তো আমার ভুলের জন্য ঠিক মতো খেতে পারিসনি। আয় বাবা, পুরানো সবকিছু ভুলে যা, আবার নতুন করে সংসারটা এগিয়ে নিতে হবে। আমরা সবাই মিলেমিশে থাকবো। আমি তো এতদিন এটাই চাইছিলাম। রিপন হাসি মুখে তামিমকে আগলে রুমের বাইরে নিয়ে আসে। চামেলি মনে মনে বাঁকা হাসে, ফিসফিস করে বলে, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? তুই কি মনে করেছিস এত সহজে তোকে ছেড়ে দেব? আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব তোকে এই বাড়ি থেকে বের করা। আর আমি আমার উদ্দেশ্য সফল করেই ছাড়বো, সেটাও খুব শীঘ্রই। আজকে ড্রয়িং রুমে রমরমা অবস্থা তৈরি হয়। শুভ, তামিম, রিপন, চামেলি সবাই মিলে খেতে বসে। চামেলি আজকে বড় মাছ রান্না করেছে, মাংসও আছে। সে তামিমের থালায় মাছের সবচেয়ে বড় চাকাটা তুলে দেয়, প্লেট ভর্তি করে মাংস দেয়। তামিম একটু অবাক হয়, তার কাছে কেন যেন খটকা লাগছে। এই কিছু ঘন্টার মধ্যে একজন কিভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে, নাকি এসবের পেছনে রয়েছে গাঢ় চক্রান্ত। তামিম পরবর্তীতে নিজেকে নিজেই শাসায়, যেহেতু সে ভালো ব্যবহার করেছে। এখানে চক্রান্ত কি আছে? মানুষ মাত্রই পরিবর্তনশীল, সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব। তামিম আজকে পেট ভরে খায়। এই বাড়িতে কখনো তার এত ভালো মতন খাওয়ার সৌভাগ্য হয়নি, কখনো পেট ভরে খেতে পারেনি। রিপন হঠাৎ চামেলির পরিবর্তনে বেশ খুশি হয়। সে এতদিন এটাই তো চেয়েছে, অবশেষে তার মনের ইচ্ছা পূরণ হয়েছে। তামিম, আর একটু মাংস দেয়? না না আম্মু, আমি আর খেতে পারবো না। আর সামান্য একটু দে, কিছুই তো খেলি না ঠিক মতো। না, আমি আর একটুও খেতে পারবো না। অলরেডি পেট ভরে গেছে, বিন্দু মাত্র আর জায়গা নেই পেটে। খাবার ভালো হয়েছে? প্রচুর। তোমার রান্না প্রতিদিনই সুস্বাদু হয়। তোদের ভালো লাগলে আমার রান্না করা সার্থক। চামেলি রিপনকে বলে, তোমাকে আরো একটু ভাত দেবো? না, আমারও পেট ভরে গেছে, তবে সত্যি আজকের রান্নাটা একটু বেশিই সুস্বাদু, বুঝলে? রিপনের কথায় চামেলি মুচকি হাসে। হাসি আনন্দের মধ্যে দিয়ে সকলের খাওয়া শেষ হয়। খাওয়া শেষে সবাই সবার রুমে চলে যায়। শুভ আজ বায়না ধরে তামিমের কাছে ঘুমানোর।
তামিমও দ্বিমত করে না, শুভকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই সময় চলতে থাকে। মধ্যে কেটে যায় মাসখানে। চামেলির প্ল্যানের মতো সবকিছু চলতে থাকে। সে ইদানিং তামিমের অতিরিক্ত খেয়াল রাখে। শুভর চেয়ে তামিমকেও বেশি গুরুত্ব দেয়, বেশি ভালোবাসে। আগের মতন উঠতে বসতে তামিমকে অপমান করে না। এমনকি এই মাসে একবারও তাকে কটু কথা বলেনি। সবকিছু দেখে রিপনও বেশ খুশি হয়। বিশ্বাস করে নেয় চামেলিকে যে সত্যি সে নিজের ভুল বুঝতে পেরেছে। তামিম শুরুতে খটকা লাগলো, এখন আর অবিশ্বাস হয় না। সেও ভেবে নিয়েছে সত্যি চামেলি বদলে গেছে। চামেলি এটাই তো চাইছিল। মুখ্যম কাজটা করার পূর্বে সে চাইছিল প্রথমে রিপনের বিশ্বাস অর্জন করতে, যেন রিপন কখনোই চামেলিকে অবিশ্বাস না করে। অবশেষে চামেলির অপেক্ষা করার দিনটা আসে। রিপন আজ গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে, ফিরতে কিছুটা রাত হবে। আজ তিনজনই খাবার খেয়ে চামেলি তার রুমে চলে যায় এবং শুভ ও তামিম তাদের রুমে যায়। সেই দিন থেকেই শুভ তামিমের কাছেই থাকে। এখন তামিমের কাছাকাছি সব সময় থাকে সে। তামিমও শুভকে খুব ভালোবাসে আগের থেকেই। ইদানিং শুভ ব্যবহারে তামিমের ভালোবাসাটা আরো বেড়ে গেছে। কিরে শুভ, আজকে তো পড়তে বসলি না? আজকে পড়তে ভালো লাগছে না ভাইয়া, আজকে পড়তে বসবো না। তাহলে বসিস না, মাঝের মধ্যে একটু অবসরের প্রয়োজন। তামিম বিছানায় বসে ফোন ঘাঁটছে। শুভ তার পাশে গিয়ে বসে। তামিম শুভর ঘাড় ও গলার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এই কি, তোর গলায় এই দাগ কিসে? মনে হচ্ছে কিছু দিয়ে চেপে ধরার দাগ। শুভ মাথা নিচু করে ফেলে। তামিম আবার বলেন, কি হলো বল, এই দাগ কোথা থেকে আসলো? আসলে ভাইয়া, আজকে আমার একটা বন্ধুর সঙ্গে মারামারি লেগেছিল। ওই তখনও ও গলায় টাই চেপে এই দাগ করে ফেলেছে। কি বলিস? আমাকে এখনো জানাসনি? কাল কি যাব স্কুলে? এইভাবে চেপে ধরলে তো নিশ্চিত শ্বাসরুদ্ধ হয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি সরি, আমি স্যারকে বলেছি, স্যার ওকে বেশ মেরেছে। ভালো করেছিস। তবুও আমি কাল যাব। ছেলেটা সাহস কত, আমার ভাইকে মারে। আমি ওকে দেখে নেব। দুজনের মধ্যে এই বিষয়ে আরো কিছুক্ষণ কথাবার্তা চলে। এক সময় ওই প্রসঙ্গ বদলে শুভ বলেন, আচ্ছা ভাইয়া, তুমি কি নেশা করো? মানে কি বলছিস এসব? আমি দেখেছি তোমার সব বন্ধুরা নেশা করে, তুমি তো সবসময় তাদের সঙ্গেই থাকো। তাদের সঙ্গে থাকলেও আমি এসব পছন্দ করি না। আমি জানি তুমি মিথ্যা বলছো, তুমি নেশা করো। তুই কখনো দেখেছিস? না দেখলেও বুঝতে পারছি। এখন তুমি বেশি বাড়িতে থাকো না, অনিয়মে খাবার খাও, রাতে দেরি করে বাড়ি ফেরো। রাতে দেরি করে বাড়ি ফিরলেই কেউ নেশা করে না, এইসব কথা বাবা মা যেন না শোনে। তারা সত্যিই ভাববে। আমি সবাইকে বলে দেব তুমি নেশা করো। আমি নেশা করি না, আর এইসব কাউকে বলবি না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি তো সকালেই আব্বুকে বলে দিয়েছি, আব্বু বলেছে এসেই তোমার বিচার করবে। তামিম শুভর কথায় চট করে রেগে যায়। শুভ ওকে ধমক দিয়ে বলে, বেশি ভালোবাসি বলে দিন দিন মাথায় উঠছিস। তোকে কে বলেছে এইসব কথা আব্বুকে বলতে? তাছাড়াও আমি নেশা করি না। তুই কি কখনো দেখেছিস? আব্বুকে বলেছি, বেশ করেছি, এবার আম্মুকেও বলবো। তাছাড়াও আরো একটা কথা আমি জানি, সেটাও বলবো। কি জানিস তুই? তুমি মেয়েদের সাথে প্রেম করো এবং তাদের নিয়ে হোটেলে গিয়ে রাত কাটাও, এটা আমি নিজ চোখে দেখেছি। তামিম এবার আর রাগ সামলাতে না পারে শুভর গালে পরপর দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। আর একটা বাজে কথা বললে তোর জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। শুয়োরের বাচ্চা, এতদিন ধরে এই শিক্ষা পেয়েছিস? বড় ভাইয়ের সাথে কি আচরণ করতে হয় এটাও জানিস না? আমার নামে এত বড় মিথ্যা কথা কিভাবে বললি? আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমার রুম থেকে বের হয়ে যা, তোকে যেন আমার রুমের আশেপাশে আর না দেখি, নয়তো একদম মেরেই ফেলবো। তামিমের কথা শেষ করে শুভ পিঠের ওপর দুটো কিল মারে। শুভকে বিছানা থেকে নামিয়ে দিয়ে বলে, আমার রুম থেকে বের হয়ে যা, তোকে যেন আমার রুমের আশেপাশেও না দেখি, নয়তো একদম মেরে ফেলবো। শুভ চিৎকার করে কাঁদতে থাকে, অতিরিক্ত নাটক করে তার মাকে ডাকতে থাকে। মা, বাঁচাও আমাকে, ভাইয়া আমাকে মেরে ফেললো। মুহূর্তেই চামেলি ছুটে আসেন, দরজা ধাক্কাতে থাকেন। শুভ, শুভ, কি হয়েছে তোর? শুভ, দরজা খোল, কি হয়েছে তোর? মা বাঁচাও, মা আমাকে বাঁচাও, ভাইয়া আমাকে মেরে ফেললো। শুভর কাণ্ডে তামিম অবাক হয়ে যায়। তার মাথায় কিছু আসছে না। শুভ তো মেঝেতে, আর সে শুধু থাপ্পড় আর পিঠে মেরেছে। তাহলে শুভ এসব কেন বলছে? অপরদিকে চামেলি দরজা ধাক্কাচ্ছে।
তামিম বিছানা থেকে নেমে আসে, দরজার ছিটকিনি খুলে দেয়। চামেলি শুরুতেই তামিমের গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। ছোট লোকের বাচ্চা, তোকে আমি নিজের ছেলের মতো ভেবেছি, আর তুই কিনা আমার ছেলেকে মারার চেষ্টা করিস। তামিম হতবাক হয়ে যায়। চামেলি তামিমকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। শুভ ইচ্ছাকৃত মেঝেতে পড়ে কান্না করছে। চামেলি তাকে গিয়ে জড়িয়ে ধরে। মেকি কান্না করে বলে, কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? ভয় পাস না, মা এসে গেছে, কেউ তোকে মারতে পারবে না। এই সময় রিপন বাইরে থেকে আসে। ভেতরে চিৎকার চেঁচামেচি শুনে তামিমের রুমে দৌড়ে আসে। কি হয়েছে চামেলি? শুভ মেঝেতে পড়ে আছে কেন? কি হয়েছে শুভর? আর কি হতে বাকি আছে, শেষমেশ এই দিনটা হলে দেখতে হলো। আমি আগেই জানতাম জীবনেও তোমার ছেলে শুধরবে না। আমি তাকে এতদিন নিজের সন্তানের মতো আগলে রাখলাম, আর আজকে সে আমার পিঠেই ছুরি বসিয়ে দিতে চাইল। এসব কি বলছো? আগে কি হয়েছে ক্লিয়ার করে বলো। কি হয়েছে সেটা শুভ থেকে শোনো। আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না, আজকে আমার ছেলেকে নিয়ে চলে যাবো। রিপন শুভর দিকে এগিয়ে যায়, হাঁটু গেড়ে বসে মাথা হাত বুলিয়ে দেয়। কি হয়েছে বাবা? এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে আমাদের খুলে বল। শুভ কান্না করতে শুরু করে। তামিমের দিকে আঙ্গুল দাগ করে বলে, ভাইয়া। কি করেছে তোর ভাইয়া? সবটা আমাদের খুলে বল। ভাইয়া আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, মুখে বালিশ চাপা ধরেছিল, আমি কোনো মতে বেঁচে গেছি। আমার খুব ভয় করেছে, ভাইয়া আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও আম্মু, আমার ভয় করেছে। কিচ্ছু হবে না, কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। আব্বু আছে তো? কি হয়েছিল সবটা আমাকে খুলে বলো তো, প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলো। আব্বু, তুমি শুভর কথা বিশ্বাস করেছো? ও মিথ্যা বলছে। আমি কেন ওকে বালিশ চাপা দিতে যাব? আর একটা কথা বলবি না তুই, যা বলার শুভ বলবে। আর যদি কথা থামানোর চেষ্টা করছিস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বল বাবা, তুই সবটা খুলে বল। কিন্তু আম্মু, শুভ তো রীতিমতো আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। তামিম, চুপ থাকো তুমি, আগে শুভকে বলতে দাও। হ্যাঁ শুভ, বলো কি হয়েছে আসলে। প্রতিদিনের মতো আজকেও আমি ভাইয়ার কাছে ঘুমাতে এসেছিলাম। আজকে পড়তে মন চাইছিল না বললে ঘুমাতে যা। ভাইয়া যে নেশা করে সেটা আমি তোমাকে বলেছি। এই খবরটা ভাইয়া কোনোভাবে জেনে গেছে, তাই ভাইয়া আমাকে বকাবকি করেছিল এবং মারছিল, এবং এটাও বলেছে আমি যেন তোমাকে বলি। আমি মজা করে কথাটা বলেছিলাম। ভাইয়া কোনো নেশা করে না। আমি বলতে রাজি হই না বলে আমাকে প্রথমে অনেক মারধর করে। এরপর ভাইয়া মেয়েদের সাথে হোটেলে রাত কাটায়, এটা আমি জানি, কিন্তু ভয়ে তোমাদের বলিনি। মার খাওয়ার ভয়ে ভাইয়াকে বলেছিলাম সে যদি আমাকে মারে তাহলে সবটা তোমাদের বলে দেব। এরপর ভাইয়া আরও রেগে যায়, আমাকে বিছানায় ফেলে দিয়ে মুখের উপর বালিশ চেপে ধরে। দম আটকে যাওয়ার আগ মুহূর্তে আমি কোনোভাবে ছাড়িয়ে নেই। এরপর ভাইয়া মোটা রশি দিয়ে গলা পেঁচিয়ে ধরে যেন দম বন্ধ হয়ে আমি মারা যাই। এই দেখো আমার গলার রশির দাগ পড়ে গেছে। শুভ কথাগুলো শেষ করে শুভ কাঁদতে থাকে। অতিরিক্ত ভয় পাওয়ায় নাটক করে। রিপন সবটা শুনে স্তব্ধ হয়ে যায়। তার যেন কিছুই বিশ্বাস হচ্ছে না। তামিম এত নিষ্ঠুর কাজ করতে পারে, এটা তার বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। রিপনের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তামিম এতটা নিষ্ঠুর কাজ করতে পারে। শুভর বানোয়াট গল্প শুনে তামিম নিজেও চমকে ওঠে। চামেলি আহাজারি করে কাঁদতে শুরু করেন। আজকে আমাকে এই দিনটাও দেখতে হলো। শেষমেশ আমার ছেলেটাকে খুন করার চেষ্টা। কি এমন দোষ করেছে আমার ছোট ছেলেটা? তুই কেন এত রেগে আছিস আমাদের উপর? কি চাই তো তাই দেব, তবু আমার ছেলের জীবনটা মিথ্যা দে। আম্মু, তুমি শুভর কথা বিশ্বাস করছো? ও এগুলো বানিয়ে বানিয়ে বলছে। এত কিছুর পরও মিথ্যা বলতে তোর লজ্জা লাগছে না? আর কত নিচে নামবি তুই? আমি তো তোকে নিজের ছেলের মতো দেখেছিলাম। আর যদি মিথ্যাই হয়ে থাকে তাহলে এই দাগগুলো কিসে? এই দাগগুলো তো আগে থেকেই ছিল। শুভ নিজে বলেছে ওর বন্ধুর সাথে মারামারি করে এটা হয়েছে। বাহ, আর কত মিথ্যা বলবি? আজ আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছিস। আমি ঠিক সময় না আসলে একটা দুর্ঘটনা ঘটেই যেত। আর 2 দিন পর যে আমাকে ফোন করার চেষ্টা করবি না তার কি নিশ্চয়তা আছে? আমি আর এক মুহূর্তও এই বাড়িতে থাকবো না। আমি আমার ছেলেকে নিয়ে আজকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। এটাই তো তুই চাস? এটাই তো তোর মূল উদ্দেশ্য, যেন আমি আমার ছেলেকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাই আর তুই এই সব সম্পত্তি নিজের করে পেয়ে যাস? তবে তাই হোক, এই সম্পত্তির প্রতি বিন্দু মাত্র লোভ আমার নেই। সম্পত্তি চেয়ে 1000 গুণ বেশি মূল্যবান আমার ছেলের জীবন।
আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। মা বিশ্বাস করো, শুভ যা বলছে তা সঠিক নয়। ও মিথ্যা বলছে। আমি কেন শুভকে মারতে চাইবো? ও তো আমারই ছোট ভাই। আসলে কি তুই শুভকে নিজের ভাইয়ের চোখে দেখিস? না, হনই না। ভাইয়ের চোখে দেখলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। তুই তো সবসময় শুভকে সৎ ভাই শত্রু হিসেবেই দেখিস। তোমরা আমাকে কেন বিশ্বাস করছো না? আমি কেন শুভকে মারতে যাব? এতে আমার লাভ কি? লাভ তো অনেক কিছুই। শুভ না থাকলেও এই সম্পত্তি সব তোর হয়ে যাও। তাছাড়া নিজের কুকর্ম লুকাতে পারে। বখাটে ছেলেদের সাথে নেশা করিস, এটা লুকাতে পারবি। মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াস, এটাও লুকাতে পারবি। তোকে আমি না ভালো ভেবেছিলাম, কিন্তু তুই বখাটে ছেলেদের সাথে মিশে তাদের মতোই খারাপ হয়ে গেছিস। তুই একজন চরিত্রহীন, লম্পট, সন্ত্রাসী। তোর কাছে আমি আমার ছেলেকেও নিরাপদ নয়। অন্তত যাই হোক, একই ছাদের নিচে তোর সাথে থাকা আমাদের পসিবল নয়। মা, তুমি আমাকে এটা বলতে পারলে? রিপনের চোয়াল শক্ত হয়ে যায়, হাতের রগগুলো ফুলে পেঁপে ওঠে। রিপন বসা থেকে উঠে দাঁড়ায়, তামিমের সামনাসামনি গিয়ে তার দিকে চোরা চোখে তাকায়। বাবা, আমি সত্যি এগুলো করিনি। শুভ মিথ্যা বলছে। আমি কেন এটা করতে যাব? শুভ তো আমার ছোট ভাই। অন্তত ওরা বিশ্বাস না করলেও তুমি তো করো যে আমি এটা করতে পারি না। আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করো। তামিমের কথা শেষ করার আগেই তার গালে শক্তপোক্ত একটা থাপ্পড় এসে পড়ে। তোকে আমি ভালো ভেবেছিলাম। এতদিন যাই হয়ে যাক না কেন, ওদের বিরুদ্ধে গিয়ে তোর পাশে ছিলাম, কারণ তোকে আমি বিশ্বাস করতাম। আমার বিশ্বাসটুকু তুই আজ এভাবে ভেঙে দিলি। কাজটা করার সময় একবারও তোর বুক কাঁপলো না তোর? হ্যাঁ, শুভ শুভ তো তোর ছোট ভাই। দুজনের শরীর তো একই রক্ত প্রবাহিত হচ্ছে। কি দোষ করেছিল ওই ছোট ছেলেটা? কিভাবে পারলি এটা করতে? রিপনের কথায় তামিম হতবাক হয়ে যায়। সে আশা রেখেছিল, আর যাই হোক সবাই অবিশ্বাস করলেও রিপন অন্তত তার পক্ষেই থাকবে। বাবা, তোমারও মনে হচ্ছে আমি এটা করতে পারি? শুভর বলা কথা এবং শরীরের দাগগুলোই প্রমাণ দিচ্ছে। আর ছেলেটা এই ভয়ের অবস্থা নিশ্চয়ই এত কিছু বানিয়ে বানিয়ে বলবে না। বাবা, সত্যি আমি শুভর সাথে এসব করিনি। ব্যাস, আর নয়, অনেক হয়েছে। তোকে আর আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। বাবা, তোর এই অপবিত্র মুখে আমাকে আর বাবা ডাকবি না। তোর মতো কুলাঙ্গা চরিত্রহীন সন্ত্রাসী কখনোই আমার ছেলে হতে পারে না। তুমি আমাকে ভুল বুঝছো। তুমি আসলে যা দেখেছো তা সঠিক নয়। এগুলো সব আম্মু আর শুভ সাজানো নাটক। ওরা চাইছে তুমি যেন আমাকে বাড়ি থেকে বের করে দাও। তামিমের কথায় চামেলি তেলে বেগুনে জ্বলে ওঠে। নাটক করে কেঁদে বলে, দেখলে তো তোমার ছেলে কি বলছে? এখন নিজের দোষ আমাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। হাতে নাতে ধরা পড়ে মিথ্যা নাটক করছে। আর আমি তাকে নিজের ছেলের মতো ভালোবেসে এসেছি, এই তার প্রতিদান। ব্যাস আম্মু, অনেক হয়েছে। আমি এতক্ষণ না বললেও এখন ঠিক বুঝতে পারছি তুমি এতদিন ভালো সাজার নাটক করে এসেছো। আর এইসব করেছো প্ল্যান করে, যেন আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো। আমি বের হয়ে গেলেই তো সব সম্পত্তি তোমার ছেলের নামে হয়ে যাবে। তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তোমার সামনে তোমার ছেলে আমাকে এভাবে অপমান করছে আর তুমি কিছু বলবে না? আমি আর এক মুহূর্তে বাড়ি থাকবো না। সন্ত্রাসী খুনির সঙ্গে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি আমার ছেলেকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। চল শুভ। চামেলি শুভর হাত টেনে রুম থেকে বের হতে নিলে রিপন তাদের থামিয়ে দেয়। দাঁড়াও চামেলি, দাঁড়াও চামেলি, তোমরা কোথাও যাবে না। যাওয়ার জন্য এত কিছু যেতে হলে সেই যাবে। আর আমি এতদিন অন্ধের মতো তামিমকে বিশ্বাস করে গেছি। যাই হোক না কেন, সব সময় তামিমের পক্ষে থেকেছি। কিন্তু ও তো তার আগের মতো নেই। আমি নিজেও খেয়াল করেছি ও এখন বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। কিন্তু তার জন্য এত বড় একটা কাজ করবে আমি কখনোই ভাবিনি। আজ শুভকে মারার চেষ্টা করেছে, কালকে আমাদেরকেও খুন করবে, তারই বাকি গ্যারান্টি? হ্যাঁ, তামিমের এই বাড়িতে আর কোনো জায়গা নেই। রিপনের কথায় তামিম স্তব্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে চামেলি এবং শুভ করা নাটকও বেশ অবাক হয়। সে কখনোই ভাবেনি চামেলি এত ধৃতভাবে খেলবে, এভাবে বিশ্বাস অর্জন করে পেছন থেকে ছুরি মারবে। আগে বুঝলে কখনোই চামেলির ফাঁদে পা দিত না। বাবা, কি বলছো তুমি? আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমার তো তোমার বাদে আর কেউ নেই। সেটা আগে ভাবা উচিত ছিল। আর যাই হোক, আমরা একজন খুনির সঙ্গে থাকবো না। তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। প্লিজ আব্বু, এমনটা করো না। আমি শুভকে খুন করতে চাইনি। ও মিথ্যা বলছে। এগুলো ওদের প্ল্যান।
ওরা চাইছে আমাকে বাড়ি থেকে বের করে দিতে, এর জন্যই মিথ্যা নাটক সাজিয়েছে। রিপন তামিমের কথায় রেগে যায়। তামিমের গালে কষি একটা থাপ্পড় মারে। ব্যাস, অনেক হয়েছে। তোমার এই নাটক মিথ্যা ওরা নয়, মিথ্যা তুমি বলছো। বাবা বিশ্বাস করো। বললাম তো চুপ। আর একটা কথাও নয়, এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। এত রাতে আমি কোথায় যাব? সেটা আমি জানি না, তবে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। বাবা এতটা নির্দয় হয়েও না। আমি কোথায় গিয়ে থাকবো? তুমি বাদে আর এই পৃথিবীতে কি আছে আমার? আমাকে বের করে দিও না, আমি তো তোমারই সন্তান। তোর মতো খুনি আমার সন্তান হতে পারে না। আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলতে পারিনি, যার ফল ভোগ এখনো করতে হচ্ছে। এতদিন তোকে বিশ্বাস করে অনেক ভুল করেছি। আর নয়, আর কোনো সুযোগ পাবি না। বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মরা মুখ আমি দেখতে চাই না। রিপনের কথায় তামিম অনেক কষ্ট পায়। নিজেকে খুব নিচু মনে হচ্ছে। তামিমের দু চোখ বেয়ে অজোরে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি কিছুই করিনি বাবা, এখানে চক্রান্ত চলছে। আমাকে দয়া করে বের করে দিও না, আমার থাকার মতো কোনো জায়গা নেই। রিপন চিৎকার করে চামেলিকে বলে, চামেলি, এক্ষুনি এই খুনিকে আমার বাড়ি থেকে বের করে দাও ঘাড় ধাক্কা দিয়ে। ওর মুখও আমি দেখতে চাই না। রিপনের কথায় চামেলি বাঁকা হাসে। অবশেষে মনে আশা পূরণ হয়েছে। সে এগিয়ে গিয়ে তামিমের হাত চেপে ধরে, টানতে টানতে বাইরে নিয়ে যায়। বাবা আমাকে বের করে দিও না, আমি কিচ্ছু করিনি। এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কখনো শুভকে স্পর্শও করব না। এবারের মতো আমাকে মাফ করে দাও। তামিম ছোট বাচ্চাদের মতন আহাজারি করতে থাকে। তবে চামেলি কিংবা রিপন কারও সে সময় মন গলে না। চামেলি তামিমকে ঘাড় ধাক্কা দিয়ে দরজার বাইরে ছুঁড়ে ফেলে। তামিম ছিটকে গিয়ে পড়ে বাইরের রাস্তায়। হাতে পায়ে চামড়া ছুলে যায়। সে ব্যথায় কুঁকড়ে ওঠে, বারবার আজাহারি করতে থাকে। চামেলি কোনো কথাই শোনে না। সে তামিমের দিকে এগিয়ে যায়, গলায় আওয়াজ কমিয়ে বাঁকা হেসে বলে, বলেছিলাম না তোকে, এই বাড়ি থেকে বের করে না দিলে আমার নাম চামেলি না। আমি তো এতদিন এটাই চাইছিলাম। এই দিনটা কত অপেক্ষা করতে হয়েছে। অবশেষে আমার ইচ্ছা পূরণ হয়েছে। আমার এবং আমার ছেলে জীবনে আর কোনো কাটা রইল না। চামেলির দিকে তামিম ছলছল নয়নে তাকায়। সে বাকরুদ্ধ। চামেলি আবার বাড়ির ভেতরে চলে যায়। তামিমের মুখের ওপর দরজাটা শক্ত করে বন্ধ করে দেয়। তামিম অনেক রাত পর্যন্ত সেখানেই অপেক্ষা করে। সে ভেবেছিল তার বাবা হয়তো আসবে, তাকে অবশ্যই ফিরে নিতে আসবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে তার বাবা আর আসে না। তামিম অবশেষে বসা থেকে উঠে দাঁড়ায়, হাঁটতে থাকে পেছনের দিকে। তার মনের মধ্যে কেমন একটা অদম্য জেদ চেপে বসে। সে আর কখনো এই বাড়িতে ফিরবে না। সে সম্পত্তির জন্য আজ যে রাস্তায় দাঁড়িয়ে, একদিন এর চেয়েও বেশি কিছু করে দেখাবে। সে পারবে, অবশ্যই পারবে। পারতে তো তাকে হবেই। রাত 2টোয় নির্জন রাস্তায় তামিমের দিক বৈদিক না খেয়াল করে হাঁটতে থাকে। কোথায় যাচ্ছে সে জানে না, বর্তমানে কোথায় আছে সেটাও সে জানে না। তার দু চোখ যেদিক যায় সেদিকে হাঁটতে থাকে। হঠাৎ তার মাথার মধ্যে চক্কর দিয়ে ওঠে। দুনিয়া অন্ধকার লাগছে, চোখ জোড়া ঘোলা হয়ে আসছে। তামিম মধ্য রাস্তায় বসে পড়ে। তার মাথার মধ্যে ভন ভন করে ঘুরে চলছে। ফাঁকা নির্জন রাস্তায় মাঝ বরাবর বসে পড়ে এবং এক সময় বসা থেকে রাস্তার মাঝে শুয়ে যায়। যদিও তার জ্ঞান হারায়নি, তবু মনে হচ্ছে সে জ্ঞান হারিয়ে ফেলবে। কেমন চেতনা লোপ পাচ্ছে, চোখ তুলে তাকাতে পারছে না। দেহে নড়াচড়া করার মতনও বিন্দুমাত্র শক্তি নেই। অতিরিক্ত টেনশনের ফলেই এটা ঘটেছে। তামিম যেভাবে রাস্তায় কতক্ষণ পড়ে থাকে তা তার জানা নেই। রাস্তার শশ শব্দ করে একটা গাড়ি আসতে থাকে। তামিমের কানে শব্দটা আসলেও সে উঠার মতন শক্তি পাচ্ছে না। আস্তে আস্তে শব্দটা তীব্র হতে থাকে। গাড়িটা তার সামনে এসে ব্রেক করে। ভেতর থেকে বেরিয়ে আসে একজোড়া পা। লোকটি দ্রুত নেমে আসে, ছুটে তামিমের কাছে যায়। এই ছেলে, কে তুমি? এভাবে রাস্তায় কেন পড়ে আছো? কি হয়েছে তোমার? তামিম কোনো শব্দ উচ্চারণ করতে পারে না, পলকহীনভাবে তাকিয়ে থাকে লোকটির দিকে। তুমি কি কথা বলতে পারছো না? লোকটি অনেক চেষ্টা করে তামিমকে কথা বলতে পারে না। সে ছুটে গাড়িতে আসে, গাড়ি থেকে পানির বোতলটা নিয়ে তামিমকে খাইয়ে দেয়, মাথায় পানি ঢালে। আস্তে আস্তে বেশ কিছুক্ষণ সময় গড়িয়ে যায়। তামিম একটু সুস্থ বোধ করে উঠে বসে। এখানে কিভাবে আসলে? নাম কি তোমার? তামিম। এখানে কিভাবে আসলে?
তামিমের প্রেক্ষিতে কিছু বলে না। লোকটি আশ্বস্ত করে বলেন, আমার নাম আমজাদ চৌধুরী, নিশ্চয়ই আমার নাম শুনেছ। আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। খুলে বলো এখন কিভাবে আসলে এখানে। তামিম যেন একটু আশ্বাস পায়। সে সময় নিয়ে আস্তে আস্তে সবটা খুলে বলে। সবকিছু শুনে আমজাদ ভীষণ অবাক হয়। ওহ মাই গড, বাবা মা এমন নির্দয় হতে পারে? কি নিকৃষ্ট মানসিকতা তাদের। এখন তুমি তাহলে কোথায় যাবে? আমার ভাগ্য আমাকে যতদূর নিয়ে যায়, আমার যাওয়ার মতো নির্দিষ্ট কোনো জায়গা নেই। তোমাকে একটা কথা বলি আমি। জি বলুন। তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে, ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার কোনো সন্তান নেই, তুমি আমার সন্তানের মতো থাকবে। যাবে তুমি? তামিম কি বলবে বুঝতে পারছে না, তবে এর চেয়ে সুযোগ আর কি হতে পারে। সে মনে মনে চাইল, প্রকাশ করলেও লজ্জা পাচ্ছে। কিন্তু আর কোনো কিন্তু নয়, তুমি আমার সাথে চলো আমার বাড়িতে। তুমি রাজার মতো থাকবে, আমার সন্তান হয়ে থাকবে। এসো এসো, দ্রুত এসো। আমজাদ চৌধুরী তামিমকে প্রায় জোর করে গাড়িতে নিয়ে বসায়। তারপর গাড়িটা আবার স্টার্ট করে। কিছুক্ষণ মধ্যে গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে থামে। দারোয়ান গেট খুলে দিয়ে ভেতরে যায়। আমজাদ তামিমকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে। তামিম বাড়িটা আধুনিকতা দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর কারুকার্য খচিত বাড়ি হয়তো সে আগে কখনো দেখেনি। 3 তলা বিশিষ্ট বড় বাড়ি, ভেতরে আরো বেশি চোখ ধাঁধানো সৌন্দর্য। তামিম চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, চারপাশে দামি দামি ফার্নিচারে ভর্তি। আমজাদ ভেতরে এসে গলা উঁচু করে কাউকে ডাকে। রোমানা, রোমানা, কোথায় তুমি? দেখো কে এসেছে। আমজাদের চিৎকারে রুম থেকে একজন মধ্যবয়স্ক নারী বাইরে আসেন। আজ ফিরতে এত রাত কেন? আর কে এই ছেলেটি? এটা আমাদের সন্তান, এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। মানে? আমজাদ সবকিছু রুমানাকে খুলে বলে। রুমানা সবকিছু শুনে স্তব্ধ হয়ে যায়। তামিমের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। কষ্ট পেও না বাবা, আজকে থেকে আমরাই তোমার বাবা মা, আমাদের সঙ্গেই তুমি থাকবে। এখানে তোমার কোনো কিছুর কমতি থাকবে না। খুব সহজে দুজনে তামিমকে আপন করে নেয়। তামিম তাদের ব্যবহারে দেখে হতবাক হয়। এত তাড়াতাড়ি একটা অপরিচিত ছেলেকে যারা আপন করে নিতে পারে, আর যাই হোক তারা খারাপ নয়। কথাবার্তা শেষে তামিমকে একটা রুমে দেখিয়ে দেওয়া হয়। তামিম রুমের মধ্যে ঢুকে অবাক হয়। বিশাল বড় রুম, সাজানো গোছানো, চারিদিকে বড় বড় দামি দামি ফার্নিচার। তোমার রুমটা পছন্দ হয়েছে? না হলে বলতে পারো, আমি অন্য রুম দেখাই। না না আন্টি, আমার রুমটা পছন্দ হয়েছে, এটা ঠিক আছে। তুমি আমাকে আন্টি বললে? আমাকে কি মা বলা যায় না? আমি কি মায়ের মতো নই? আমার শরীরে কি মায়ের গন্ধ আসে না? আমি কি মা হওয়ার যোগ্যতা রাখি না? তুমি আমাকে মা বলে ডাকলে খুশি হতাম। ঠিক আছে মা, আজকে থেকে তুমি আমার মা, আমি তোমাকে মা বলেই ডাকবো। তামিমের মুখে মা শব্দটি শুনে রুমানা আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলে। চোখ চোরা অশ্রুতে জমে ঘোলা হয়ে যায়। ঝরঝর করে চোখ বেয়ে পানি পড়তে থাকে। কি বললে? আর একবার মা বলবে? আর একবার বলো না। মা, আজকে থেকে তুমি আমার মা। রুমানা তামিমের কপালে আলতো করে চুমু এঁকে দেয়। তারপর কেঁদে কেঁদে বলে, জানো, এই একটা ডাক শোনার কত অপেক্ষা করেছিলাম আমি। আমার এই পৃথিবীতে কিছুর অভাব নেই, শুধু মা ডাক শোনার মতো ভাগ্য আমার ছিল না। অনেক চেষ্টা করেও সন্তানের মুখ দেখতে পারিনি। দেশ বিদেশ কত চিকিৎসা করলাম, তবুও হলো না। অবশেষে শেষ বয়সে সন্তানের আশা বাঁধি দিয়ে দিয়েছিলাম, তবুও মনের একটা আফসোস থেকেই গেছিল। কেন সৃষ্টিকর্তা আমাকে একটা সন্তান দিল না? কি এমন পাপ করেছিলাম আমি? আমাকে নিঃসন্তান কেন করে পাঠালো? প্রতিনিয়ত মানুষের নানান কথা শুনতাম এই একটা কারণের জন্য। আমার কোনো কিছুরই অভাব ছিল না, শুধুমাত্র এই একটি কারণ বাদে। আজকে আল্লাহ আমার সেই আশাটাও পূরণ করে দিল। এখন আমিও বলতে পারবো আমার ছেলে আছে, আমি নিঃসন্তান নই। তুমি আমাদের কখনো ছেড়ে যাবে না তো? রুমানা কান্না দেখে তামিমের চোখে অশ্রু জমে। একটি সন্তানের জন্য কত হাহাকার, কেউ চেয়েও পাচ্ছে না, আবার কেউ পেয়েও চাচ্ছে না, কদর করছে না। আসলে পৃথিবী বড্ড বৈচিত্র্য। তামিম রুমানাকে আশ্বাস দিয়ে বলে, আমি তোমাদের কখনোই ছেড়ে যাব না, সব সময় তোমাদের সন্তান হয়ে রয়ে যাব। এই পৃথিবীতে যাওয়ার মতো কেউ নেই আমার, আমি একা, বড্ড একা। কে বলেছে তুমি একা? আমি তোমার বাবা তোমার পাশে আছি। এখন থেকে তুমি একা নও, আমরাও তোমার পাশে আছি। কখনো নিজেকে একা ভাববে না।
এ দেখো কত রাত হয়ে গিয়েছে, তোমাকে ঘুমাতে না দিয়ে অপেক্ষা করাচ্ছে। তুমি তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ো বাবা, অনেক রাত হয়েছে। রুমানা তামিমকে রেখে রুমের বাইরে চলে যায়। তামিম চারিদিকে কিছুক্ষণ তাকিয়ে বিছানায় গিয়ে বসে ভাবতে থাকে জীবন চক্র কোথার থেকে কোথায় তার ভাগ্য এনে দাঁড় করালো। সে কখনই কল্পনা করেনি বাবাকে ছাড়া এত রাত পার করতে হবে, অথচ এখন থেকে বাকিটা জীবন তাকে বাবাহারা হয়েই থাকতে হবে। বাবার কথা মনে পড়তেই তামিমের দু চোখ অশ্রুতে ভরে ওঠে। তবুও সে নিজেকে শক্ত করার চেষ্টা করে। আর যাই হোক, ওই বাড়িতে সে ফিরে যাবে না, আর না যাবে কখনো বাবার সামনে। তারা যখন চাইছে তাকে ছাড়াই থাকতে, তাহলে সেটাই হোক। তামিম এসব চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে যায় সে টের পায় না। এখানে থেকে শুরু হয় তার নতুন জীবন। ঘটতে থাকে জীবনের এক নতুন অধ্যায়। সামনে কি হবে তা অজানা। এখান থেকেই শুরু হয় তামিমের সাফল্যতার সূচনা। শুরু হয় এক নতুন সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম, নিজেকে গড়ে তোলার সংগ্রাম। সময়ের মতন সময় চলে যায়, পানির স্রোতের মতন সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে কেটে যায় মাসগুলো। 1 মাস 2 মাস করতে করতে কেটে যায় 17টা মাস, প্রায় 13 বছর পর। কাঠখড় পোড়ানো তীব্র রোদ, চারিদিকে চটচটে গরম, ভ্যাপসা বাতাস, লাগেজ হাত। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে আসে তামিম। নীল রঙের শার্টটা ঘামের চোটে শরীরের সঙ্গে লেপ্টে আছে, চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। গরমের চোটে ফর্সা ত্বক রক্তিম বর্ণ ধারণ করেছে। তামিমের চোখে রোদ চশমাটা খুলে পকেটে রাখে, চোখ বন্ধ করে জন্মভূমি মাটিতে স্তম্ভিত নিঃশ্বাস ফেলে। আজ 9 মাস পর সে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরেছে। তামিম এগিয়ে যায় বাইরের দিকে। নির্দিষ্ট প্রাইভেট কার দেখে মুখে হাসি ফুটে ওঠে। তামিম গিয়ে গাড়িতে উঠে বসে, ড্রাইভারের সঙ্গে কুশল বিনিময় করে, 2-4 কথা বলে। তামিম যে দেশে ফিরেছে এটা আমজাদ চৌধুরী কিংবা রুমানা দুজনের কেউ জানে না। তামিম তাদেরকে সারপ্রাইজ দিতে চায়। গাড়িটা তাদের কোম্পানির, দেশে থাকতে এটা তামিমের ছিল। তামিম ড্রাইভারকে পার্সোনাল আসতে বলেছে, বরং সবাইকে জানাতেও বারণ করেছে। গাড়িটা ঢাকার রাস্তায় পেরিয়ে চলতে থাকে। তামিম জানলার দিকে মুখটা বের করে হাওয়া অনুভব করে। যদিও রোদে বাতাস গরম, তবুও নিজের দেশের আকাশের বাতাস এক অন্যরকম অনুভূতি, যেটা সব জায়গায় পাওয়া যায় না। এতদিন পর দেশের মাটিতে পা রেখেই সবকিছু নতুন করে খেয়ালে আনে তামিম। সেদিনের পর থেকে তামিম চৌধুরী বাড়িতে থাকতে শুরু করে। খুব অল্প সময় রুমানা ও আমজাদ তাকে আপন করে নেয়, তবুও তামিমের মনটা বাবার জন্য পুড়তে থাকে। সেই ধৈর্য ধরে মাসখানেক থাকলেও আর পারে না। বিভিন্নভাবে বাবার খোঁজ খবর নিতে থাকে। চৌধুরী বাড়ি থেকে তাদের এলাকা বেশ দূর। তামিম একদিন সাহস করে রিপন মোল্লার অফিসে যায়, যেখানে সে চাকরি করে। রিপন মোল্লার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তামিমকে অবাক করে রিপন মোল্লা তাকে অপদস্থ করে তাড়িয়ে দেয়। তামিম ভেবেছিল এতদিন হয়তো রাগ কমেছে, বাবা তাকে নিশ্চয়ই খুঁজে চলছে, কিন্তু সে ভুল ছিল। এরপর আবারও কয়েক মাস চলে যায়। তামিম কঠোর চেষ্টা করে রিপন মোল্লাকে ভুলতে সক্ষম হয়। সে মানুষটি চায় না তার সামনে যায়, শত কষ্ট হলেও তাকে ভুলে যাওয়ার শ্রয়। তামিমের জীবন নতুনভাবে চলতে থাকে। আমজাদ ধীরে ধীরে তামিমকে তার কোম্পানির ভাড়পণ দেয়। তার অর্ধেক সম্পত্তি ঢাকা শহরে বড় বড় কোম্পানি তামিমের নামে লিখিয়ে দেয়। তারা তামিমকেই নিজের ছেলের মতন দেখতে থাকে। যেহেতু তাদের আর কেউ নেই, তাই নির্দ্বিধায় বিশ্বাস করে তামিমকে অর্ধেক সম্পত্তি লিখিয়ে দেয়। তামিম এর থেকে তাদেরকেও আপন করে নেয়, নিজের বাবা মা মানতে থাকে। সে চায় না তাদের বিশ্বাস ভঙ্গ করতে। তামিম নিজের কোম্পানিগুলোকে দেখভাল করতে থাকে। তবে তার ছোট থেকেই ইচ্ছা ছিল পাইলট হওয়া। এতদিন সে বেকারত্ব কারণে ইচ্ছায় প্রকাশ করার সাহস পায়নি। তবে তামিম যেদিন এটা আমজাদ ও রুমানাকে জানিয়েছিল, সেদিন তারা নির্দ্বিধায় মেনে নিয়েছিল। এখনো মনে পড়ে তামিমের সেই দিনের কথা। রুমানা রান্নাঘরে কাজ করছিল, আমজাদ চৌধুরী ড্রয়িং রুমে টিভি দেখছে। তামিম ওপর থেকে নিচে নেমে আসে, বাবার সাথে এটা ওটা নিয়ে আলোচনা করতে থাকে। রুমানাও গল্পে যোগ দেয়। আচ্ছা তামিম, তোর ছোট থেকে কোনো স্বপ্ন ছিল না? মানে অনেকে তো ছোট থেকে একটা স্বপ্ন দেখে বড় হয়, এরকম স্বপ্ন কি তোর ছিল? হ্যাঁ বাবা, বল না, আমারও জানতে ইচ্ছা করছে। সেদিন তামিম কিছুক্ষণ চুপ থাকে, দীর্ঘশ্বাস ফেলে বলছিল,
স্বপ্ন ছাড়া কি মানুষ বাঁচে? আমরা সবাই কোনো না কোনো স্বপ্ন দেখি, স্বপ্নটা আঁকড়ে ধরেই বেঁচে থাকি এবং তা পূরণের লক্ষ্যে নিজেকে গড়ে তুলতে চাই। আমারও তেমন একটা স্বপ্ন ছিল, কি সেটা? পাইলট। পাইলট হওয়া? হ্যাঁ, পাইলট হওয়া। আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম আমি পাইলট হব। ইঞ্জিনিয়ারিংও শেষ করেছি এই উদ্দেশ্যে। তবে সংসারের বেহাল অবস্থা দেখে কখনোই স্বপ্নটা প্রকাশ করার সাহস হয়ে ওঠেনি। তোর এই স্বপ্নটা কি এখনো আছে? থামলে কি সেটা তো আর কখনোই পূরণ হবে না। আর আমি যদি বলি হবে? মানে বুঝলাম না বাবা। তুই আবার তোর লক্ষ্য অনুযায়ী চলবি, স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবি। এর ব্যবস্থা আমি করব। তোর পাইলট হওয়ার স্বপ্ন আমি পূরণ করব, সব ধরনের সাহায্য আমি করব। তুই শুধু নিজের যোগ্যতা অর্জন করিস। তামিম আমজাদের কথা শুনে সেদিন ভীষণ খুশি হয়। এত আনন্দ পেয়েছিল যে যেন এত আনন্দ আর আগে কখনো পায়নি। তবে তোকে বাংলাদেশে পাইলট হতে হবে না। বাংলাদেশ নয়, তাহলে কোথায়? তুই তো জানিসই আমরা বছর খানেক পর আমেরিকায় সেটেল হয়ে যাব। তখন তুই কি একা বাংলাদেশে থাকবি? তুই আমেরিকার বিমানবন্দরে ট্রেনিং করবি, ওখানে পাইলট হবি। কিন্তু বাবা, এত বড় রাষ্ট্রের পাইলট হতে কি আমি পারবো? কেন পারবি না? যোগ্যতা আর টাকা থাকলে সব সম্ভব। তাছাড়া ওখানে আমার মানুষ আছে, আমি দেখছি। তাহলে কোম্পানির কি হবে? কে দেখভাল করবে? এইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই তোর স্বপ্নের দিকে নজর দে, বাকিটা আমি সামলে নেব। সেদিনের কথা ভাবলে আজও তামিমের আনন্দে শিহরণ জেগে ওঠে। সেদিন থেকে তার স্বপ্ন শুরু ছিল। খুব অল্প সময়ে আমজাদ সব কিছু ঠিক করে ফেলে। তামিম আমেরিকায় চলে যায় ট্রেনিং সহ যাবতীয় কাজকর্ম করতে। অবশেষে সে আজকে বিজয়ী হয়ে ফিরেছে। কালকেই তামিমের রেজাল্ট এসেছে। সে অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। সে আমেরিকার নামকরা বিমানবন্দরে একজন দক্ষ পাইলট। সে খবরটা এখনও আমজাদ চৌধুরী কিংবা রুমানাকে জানায়নি। সে সশরীরে বাবা মাকে সারপ্রাইজ দিতে চায়। শুধু এগুলোই নয়, তামিমের মনে পড়ে আরও কিছু অতীত। মনে পড়ে বাবার কথা, মনে পড়ে শুভর কথা, মনে পড়ে তার সৎ মায়ের কথা। যদিও চামেলি কখনো তাকে সন্তান হিসেবে মানেনি, কিন্তু তামিম সবসময় চামেলিকে নিজের মায়ের মতনই দেখেছে। চামেলির করা শত শত অপমান মুখ বুজে সহ্য করে এসেছে। তবুও সে চামেলির মনের মতন হতে পারেনি। তামিমের পরে তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করেছে। যতই তাড়িয়ে দেয় তবুও ওগুলো তার পরিবার, সে এত সহজে ভুলে যেতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তার সহায় হয় না। রিপন, চামেলি এবং শুভ এই বাড়ি বিক্রি করে কোথাও চলে গেছে। তামিম পরবর্তীতে আর তাদের খোঁজ পায়নি। হয়তো তার সাথে আর দেখা না হোক, এর জন্যই তারা চলে গেছে। হয়তো তাকে ছাড়া তারা খুব সুখেই রয়েছে। তামিমের মাঝে মধ্যেই বাবাকে খুব দেখতে ইচ্ছা করে। কে জানে এখন তিনি কেমন আছে। এতদিন হয়তো আগের চেয়ে আরও একটু বৃদ্ধ হয়ে গেছে। চামেলি হয়তো এখন শান্তশিষ্ট হয়ে গেছে। এখন তো আর সে নেই। শুভ হয়তো বেশ বড় হয়েছে। মাঝে মধ্যে তামিমের মনে হয়, আচ্ছা এতদিনও কি তার বাবা বেঁচে আছে নাকি। তামিম আর কিছু ভাবতে পারে না। এইসব ভাবলেই দম বন্ধ হয়ে আসছে। সে নিজেকে স্বাভাবিক করে তোলে। যা জীবন থেকে চলে গেছে তা আর তামিম ভাবতে চায় না, ফিরে আসতে চায় না বর্তমানে। যারা তাকে ঘৃণা করে চলে গেছে তাদের জন্য কেন সে মন খারাপ করবে। চিন্তার মাঝেই গাড়িটা চৌধুরী বাড়িতে চলে আসে। মেন গেট পেরিয়ে গাড়িটা ভেতরে ঢোকে। চিরচেনা বাড়িটা 6 মাস পর দেখে আনন্দ অনুভব করে তামিম। এই বাড়িটায় স্বপ্নে কিছু মাস থাকলেও এখান থেকেই তার পথ চলা শুরু, এখান থেকেই স্বপ্ন পূরণের সূচনা। তামিম লাগেজ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। ড্রাইভার এসে বলে, সাহেব, লাগেজটা আমার হাতে দিন, আমি পৌঁছে দিচ্ছি। তার প্রয়োজন নেই চাচা। আর আপনাকে কতবার বলেছি আমাকে সাহেব বলবেন না। আমি আপনার ছেলের বয়সী, আপনি আমাকে তামিম বলে ডাকবেন। সেটা বলতে পারি না সাহেব, মালকিনের নাম মুখে নেওয়াটাও ভালো দেখায় না। কেন ভালো দেখায় না? নাম ধরে না ডাকেন, তবে বাংলাদেশে থাকতে বাবা বলে ডাকতেন, এখন থেকে আবার সেটাই ডাকবেন। আচ্ছা বাবা। ড্রাইভার তামিমের ব্যবহারে বেশ আনন্দিত হয়। এটা নতুন নয়, তামিম সবসময় সবার সঙ্গেই ভালো আচরণ করে। তামিম লাগেজ নিয়ে ভেতরে চলে যায়। সদর দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজাতে থাকে। রুমানা রান্নাঘরে রান্না করছে। রান্না প্রায় শেষ।
এমন সময় এক নাগাড়ে কলিং বেল বাজতে থাকে। এই সময় আবার কে আসবে? রুমানা কিছুটা বিরক্ত হয়। আরে আসছে তো, এতবার কলিং বাজাচ্ছে কে? রুমানা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। গরমে রান্না করতে গিয়ে ঘেমে জুবুথুবু অবস্থা। শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে বড় সড়ো চমক খায়। নিজের চোখে নিজের বিশ্বাস করতে পারে না। চোখ কচলে আবার পরিষ্কার করে তাকায়। চোখের সামনে সত্যি সত্যি তামিমকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। রুমানাকে দেখে তামিম মুচকি হাসে। কেমন আছো মা? তুই আমাদের তো জানাসনি তুই আসবি। তোমাদের সারপ্রাইজ দিতে চলে আসলাম। কেন, খুশি হওনি? তুই এসেছিস আর আমরা খুশি হব না? রুমানা ছেলেকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয়। কতদিন পর তোকে দেখছি। এতদিন শুধু দিন গুনতেছিলাম ছেলেটাকে কখন দেখতে পাবো। এবার হুট করে চলে আসবি ভাবতেও পারিনি। রুমানা ব্যস্ত হয়ে পড়ায় দেখে তামিম মুচকি হাসে। ভেতর আয়, আগে একটু বসে জিরিয়ে নে। এত দূর থেকে এসেছিস, তারপর যে গরম পড়ছে। রুমানা তামিমকে এনে সোফায় বসিয়ে দেয়। এসির পাওয়ার বাড়িয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, তুই বস, আমি ঠান্ডা শরবত বানিয়ে আনি। মা, এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই, আমি ঠিক আছি। তবুও রুমানা তামিমের কথায় কান দেয় না। শরবত বানিয়ে এনে তামিমকে দেয়। তামিমও আপত্তি না করে এক ঢোকে সবটা শেষ করে ফেলে। ঠান্ডা শরবত খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আসলেই দেশে গরম খুব বেশি পড়েছে। গরমটা খুব বেশি পড়েছে। আমজাদ চৌধুরীর রুমানার কথা ধরনে নিচে নেমে আসে। কে এসেছে? তুমি এত খুশি কেন? নিচে নেমে তামিমকে দেখে আমজাদ অবাক হয়ে যায়। তামিম, তুই বাংলাদেশে আসবি আগে বলিসনি তো? বাবা বলে দিলে কি সারপ্রাইজটা থাকতো। তোর আসতে অসুবিধা হয়নি তো? এয়ারপোর্ট থেকে কিভাবে আসলি? আকবর চাচা নিতে গিয়েছিল, আমি বলে রেখেছিলাম। আকবর জানে আমাদের, তবুও বলেনি? আমি বারণ করায় বলেনি। আমি তোমাদের হুট করে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার চাকরিটা হয়ে গেছে। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। সত্যি? সত্যি হয়ে গিয়েছে, শুনে অনেক খুশি হলাম। এই যা কিছু সব তো তোমাদেরই জন্য, নয়তো কখনোই হতো না। না, একদম এটা ভাববি না। যা হয়েছে তোর যোগ্যতার জন্য হয়েছে। আমজাদের কথায় তামিম মুচকি হেসে ওঠে। তাদের মধ্যে এসব নিয়ে অনেক সময় ধরে আলোচনা করতে থাকে। আলোচনায় এক পর্যায়ে রুমানা তামিমকে বলেন, তামিম, এই খবরটা তুই কেয়াকে জানিয়েছিস? তামিম কেয়ার কথা শুনতেই কিছুটা চুপ হয়ে যায়। নিচু স্বরে বলেন, না মা, আমি এখনো কাউকে জানাইনি। সর্বপ্রথম তোমায় জানিয়েছি। চাকরি তো হয়ে গেল, এতদিন এটাই অপেক্ষা করছিলাম। এবার তোদের সম্পর্কটা আরও একটু আগানো যাক, কি বলিস? বাবা, আমি এখনো এটা নিয়ে ভাবিনি। আমি তোমাকে ভেবে জানাবো। আচ্ছা। আরও কিছুক্ষণ সময় পেরিয়ে গেল। তামিম বসা থেকে উঠে দাঁড়ায়। আমি একটু আসছি, বাইরে আমার একটা কাজ রয়েছে। এ কি, তুই এত দূর এসেও একটু রেস্ট নিলি না? তাছাড়া কিছু খায় শুনি। আমার এখনো ক্ষুধা লাগেনি মা, আমি এসে খাবো। আমি তাহলে যাচ্ছি। আচ্ছা যা, তবে কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরিস। রাস্তা দেখে চলাফেরা করবি। তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তারপর বাইরে এসে গাড়িতে উঠে বসে। সে নিজেই গাড়ি ড্রাইভ করতে থাকে। ড্রাইভের ফাঁকে ফোনটা হাতে তুলে নেয়। খুঁজতে থাকে চিরপরিচিত নাম্বারটা। অপরদিকে রুমের মধ্যে অলস ভঙ্গিতে বসে আছে কিয়াম। হাতের সামনে বেশ কিছু বই, সামনে দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম। তবুও পড়ার বিন্দুমাত্র মনোযোগ আসছে না। কিয়া ফোনটা ফেলে রেখেছে একটু দূরেই। মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজ বিগত 3 দিন যাবৎ তামিমকে ফোনে পাওয়া যাচ্ছে না। 3 দিনে বিন্দুমাত্র যোগাযোগ হয়নি। তামিম আগে থেকে কিছু জানায়নি। হুট করে নম্বর বন্ধ। কিয়া এই টেনশনে কিছু ভালো লাগছে না। বারবার উল্টোপাল্টা চিন্তা মাথায় ঢুকছে। আতকে উঠছে সে। কিয়ার ভাবনার মাঝেই ফোনটা কর্কশ আওয়াজে বেজে ওঠে। সে অলস ভঙ্গিতে ফোনটা কাছে টেনে আনে। স্ক্রিনে তামিমের নম্বর দেখে সে ধরফড়িয়ে উঠে বসে। কাপা কাপা হাতে কলটা রিসিভ করেন। কল রিসিভ হলেও কেয়ার কোনো শব্দ ব্যয় করে না। তামিম কিছুক্ষণ চুপ থেকে কেয়ার কণ্ঠ না পেয়ে নিজেই বলে, হ্যালো কেয়া, তুমি শুনতে পাচ্ছ? কেয়া ছোট্ট করে উত্তর দেয়, হ্যাঁ। তাহলে কথা বলছো না কেন? তামিম এর প্রশ্নে কেয়ার কি বলবে উত্তর খুঁজে পায় না। হঠাৎই অভিমানগুলো জমা হয় হৃদয়ে। কেয়া অভিমানে কণ্ঠে বলে, কেন কথা বলবো?
কে হই আমি আপনার? তুমি আমার কেউ না। না, যদি কেউ হয়ে থাকতাম তাহলে আমার সঙ্গে সব কথা শেয়ার করতেন। আজ 3 দিন যাবৎ ফোনে পাওয়া যাচ্ছে না, আমি টেনশনে মরে যাচ্ছি। অথচ এসবে আপনার কিছুই যায় আসে না। আমাকে অন্তত জানালেও পারতেন কেন ফোনে পাওয়া যাচ্ছে না, আর জানাবেনই বা কেন? আমি কি আপনার কেউ হই নাকি? বাহ, খুব অভিমান আমার উপর। একটা কথা বলি, রাখবে আমার কথাটা? না। আগে শুনে দেখো আমি কি বলি। কেয়া নিশ্চুপ থাকে। তামিম আবার বলেন, তোমাদের বাড়ির কাছাকাছি পার্কে এখন একটু আসতে পারবে? আমি তোমার জন্য অপেক্ষা করছি। কেয়া নিজের কানকে বিশ্বাস করতে পারে না, উৎসুক হয়ে প্রশ্ন করেন, মানে? আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি বাংলাদেশে? জলদি এসো। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। তামিমের কথা শেষ করে খট করে ফোনটা কেটে দেন। কেয়া অবাকে চূড়ান্ত পর্যায়ে ধরফড়িয়ে বিছানা থেকে নেমে আসে। কিভাবে রেডি হবে, কি পরবে, কিছুই ভেবে কুল পায় না। তার এত আনন্দ লাগছে যা বলার বাইরে। এক নিমেষেই সকল অভিমান উবে যায়। তামিম ফোনটা রেখে বোকা হাসে। দক্ষ হাতে ড্রাইভ করতে থাকে। চোখের পাতায় বারবার ভেসে আসছে কেয়ার লজ্জাটে মুখটা। এটা তাদের 3য়বারের মতন দেখা হতে চলছে। নিয়মিত যোগাযোগ হলেও তাদের খুব একটা দেখা করার সময় হয়ে ওঠেনি। কেয়ার সাথে তামিমের সম্পর্ক একটু ভিন্ন রকমের। তাদের সম্পর্কটা ভালোবাসার নাকি পারিবারিক তো বোঝা মুশকিল। কেয়ার বাবা একজন বড় বিজনেসম্যান, আমজাদ চৌধুরী প্রিয় বন্ধু। তিনি চৌধুরী বাড়িতে প্রায় আসত। তামিমের সম্পর্কেও সব কিছু জানত। একদিন তিনি তার মেয়ের সাথে তামিমের বিয়ের প্রস্তাব রাখেন। আমজাদ চৌধুরী না করে না। তামিমকে জিজ্ঞাসা করা হলে সে আমজাদ চৌধুরীর সিদ্ধান্তের প্রাধান্য দেয়। যদিও তখন সে কেয়াকে চিনত না, না দেখেই রাজি হয়েছিল। এরপর তাদের একদিন রেস্টুরেন্টে দেখা করানো হয়। প্রথমে দেখাতেই তামিম কেয়াকে ভালোবেসে ফেলেছিল। কেয়াও তামিমকে পছন্দ করেছিল। এরপর তাদের এঙ্গেজমেন্ট করে রাখা হয়। কথায় আছে তামিমের চাকরি পরে আয়োজন করে বিয়ে তোলা হবে। তামিম আমেরিকায় চলে যায়। কেয়ার সাথে নিয়মিত যোগাযোগ রাখে। তাদের মধ্যে আস্তে আস্তে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। একে অপরকে বুঝতে শেখে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তাদের প্রথমে এঙ্গেজমেন্ট হলেও তখন তার একে অপরকে ঠিক মতন চিনত না। তবে এখন তারা একে অপরকে ভালোভাবে বিশ্বাস রাখে। তাদের সম্পর্কটা আসলেই অনাকাঙ্ক্ষিত, না শুধু ভালোবাসা আর না শুধু পারিবারিক ডিসিশন। তামিম গাড়ি পার্ক করে পার্কের ভেতরে আসে। বসে অপেক্ষা করতে থাকে কেয়া। সময় আস্তে আস্তে পেরিয়ে যায়। ঘণ্টাখানেক পর কেয়া পার্কের ভেতরে প্রবেশ করে। গাঢ় নীল শাড়ি আর খোলা চুলে তরুণীর দিকে তাকিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তামিম। আজকে কেয়াকে একটু বেশি সুন্দর লাগছে। কেয়া অনেক লাজুক, কখনোই ভিডিও কলে আসতো না। জোর জবরদস্তি করে আনলেও খুব কম সময় থাকতো। তামিম দীর্ঘ 6 মাস পর তাকে সরাসরি দেখেছে। কেয়া ধীর পায়ে তামিমের সামনে এসে দাঁড়ায়। তামিমের দিকে তাকিয়ে থাকা দেখে কিছুটা লজ্জা পেয়ে যায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে। তামিম নিজের চোখ সংযুক্ত করে বলেন, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। তামিম বেঞ্চের এক পাশ দেখিয়ে দিয়ে বলেন, বসো। কেয়া বেঞ্চের ওপরে বসে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা চলে। কিভাবে কি বলবে, শুরু করবে, দুজনের কেউ বুঝতে পারছে না। আপনি বাংলাদেশে আসছেন, আমাকে কেন জানাননি? সারপ্রাইজ? আমি সবাইকেই সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সারপ্রাইজ হওনি। জি হয়েছি। আর আপনার চাকরি? তামিম কিছুক্ষণ নীরবতা পালন করে, তারপর মিথ্যা করে বলেন, আসলে চাকরিটা আমার হয়নি। তামিমের কথায় কেয়া কিছুটা আপসেট হয়। তারপর শান্ত, মন খারাপ করবেন না। মন খারাপ করো না। চাকরিটা না পেলে বিয়ের পর তোমাকে খাওয়াবো কি? আমাদের সংসার কিভাবে চলবে? সেই ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমার এত কিছুর প্রয়োজন নেই, শুধু মাথা গোজার ঠাঁই দিলেই চলবে। আর আপনাদের নিজের কোম্পানি তো আছেই, তাহলে এত চিন্তা করছেন কেন? এইসব নিয়ে প্লিজ মন খারাপ করবেন না। তামিম কিছু বলে না। কিছুক্ষণ দুজনেই চুপ থাকে। তারপর তামিম বলে, কেয়া, তোমাকে একটা কথা বলতে চাই। জি বলুন। আসলে আমার চাকরিটা হয়ে গেছে। কথার শেষে তামিম জোর করে হেসে ওঠে। কেয়াও প্রচুর খুশি হয়। সত্যি? হ্যাঁ সত্যি। কেয়া প্রচুর আনন্দিত হয়। তামিম কেয়ার খুশি দেখে নিজেও হাসতে থাকে। এখন তাহলে আমাদের আর কোনো বাধা রইল না। তুমি বললে বাড়িতে বিয়ের কথা জানাবো।
এখন তোমার সমস্যা নেই তো? বিয়ের কথা শুনে কেয়া কিছুটা লজ্জা পেয়ে যায়, কাপা গলায় বলেন। না, সমস্যা নেই। কেয়ার উত্তরে তামিম স্তম্ভিত প্রায়। দুজনে একসাথে সময় কাটাতে থাকে। আস্তে আস্তে কেয়া লজ্জাটাও কাটতে থাকে। সে নির্দ্বিধায় সবকিছু তামিমের সঙ্গে আলোচনা করতে থাকে, হেসে হেসে কথা বলতে থাকে। তামিমের কথার ফাঁকে ফাঁকে কেয়াকে দেখে আর ঠোঁট প্রসারিত করে হাসে। চারিদিকে সন্ধ্যা লেগে আসে। কিছু মুহূর্ত আগে তারা পার্কের থেকে বের হয়ে আসে। তামিম কেয়াকে বাড়িতে পৌঁছে দেয়। চৌধুরী বাড়িতে চলে যায়। সন্ধ্যার পরই আমজাদ চৌধুরী, রুমানা এবং তামিম একসঙ্গে খেতে বসেন। আহ, কতদিন পর তোমার হাতের খাবার খাচ্ছি মা। এতদিন এই খাবারটাকে খুব মিস করতাম। আজকে পেট ভরে খাবো। তোর যত ইচ্ছে তত খা বাবা, যখন যেটা ইচ্ছে সেটা আমাকে জানাবি, আমি সব রান্না করে খাওয়াবো। আচ্ছা মা। তামিম, কেয়ার বিষয় নিয়ে কিছু ভাবলি? কেয়ার বাবা তো আমাকে ফোন দিয়েছিল, সে চাচ্ছে এর মধ্যে বিয়েটা তুলতে। তুই বললে আমি কথা আগাতাম। বাবা, তুমি কথা বলো, আমিও এর মধ্যেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ, আমি তাহলে কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা শেষ করতে হবে। আমার একমাত্র ছেলের বিয়ে, আয়োজন কিন্তু বড়সড় করবে, কোনো কিছুর কমতি রাখবে না, যেন সবাই অবাক হয়ে দেখে। অবশ্যই বড় সড়ো করেই আর করব। বিয়ের কথাবার্তা চলতে থাকে এবং ডেট ফিক্স হয়। চৌধুরী বাড়িতে বিয়ে বিয়ে আমেজ শুরু হয়ে যায়। শপিং, কেনাকাটা, হুলস্থুল এক পরিস্থিতি। অবশেষে বিয়ের দিন ঘনিয়ে আসে। আজকে কেয়া এবং তামিমের বিয়ে। বউ সেজে মঞ্চে বসে আছে কেয়া। সবকিছু আয়োজন তাদের বাড়িতেই করা হয়েছে। সবাই চাইছিল রিসেপশনে যেতে, কিন্তু কেয়ার ইচ্ছেতে বিয়ে যাবতীয় অনুষ্ঠান বাড়িতেই করা হয়। কেয়াদের বাড়িটা বিশাল বড়, মধ্যে ফাঁকা জায়গা, সেখানেই মঞ্চ সাজানো হয়েছে। সকলের অপেক্ষায় অবসান ঘটিয়ে বরযাত্রী আসেন। চারিদিকে আনন্দের মাতামাতি শুরু হয়। তামিমকে এনে কেয়ার পাশে বসিয়ে দেওয়া হয়। তামিম অভিভূত চাহনিতে কেয়াকে দেখে। অপরদিকে কেয়া লজ্জায় মাথা নিচু করে না। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসে। বিয়ে পড়ানো শুরু হয়। তখনই ভেতরে আসে 3 জন ব্যক্তি। তামিম তাদের দেখে অবাক হয়। এরা আর কেউ নয়, তার ওই বাবা, সৎমা এবং ছোট ভাই। রিপন ছেলের দিকে এগিয়ে আসেন। তামিম, বাবা আমার, কয়েকদিন তোকে দেখি না, কেমন আছিস তুই? তামিম রিপনের কথায় উত্তর দেয় না। তার ইচ্ছে করছে না আর এই জঘন্য মানুষগুলোর সাথে পরিচয় হতে। আমি জানি তুই আমার উপর রাগ করেছিস, এটাই স্বাভাবিক। আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি, আর সেই দিন তোকে বাড়ি থেকে বের করে দেওয়া আমার উচিত হয়নি। বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অবিচার করেছি। আমার চক্রান্তেই তোকে বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছে। আমাকে মাফ করে দে তুই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন ভুল বুঝতে পেরে কি লাভ? এখন ভুল বুঝলে কি সবটা উঠে আসবে? ভুল বুঝতে পারলে কি আমার অপমানগুলো ফিরে আসবে? সেই দিন আমি বারবার বলেছিলাম আমি নির্দোষ, আমি কিছুই করিনি। অন্তত কেউ না বিশ্বাস করুক, তোমার আমাকে বিশ্বাস করা উচিত ছিল। আমি এতটুকু আশা রেখেছিলাম, কিন্তু তুমিও শেষমেশ আমাকে বিশ্বাস করলে না। ওই মাঝরাতে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে। তারপর একবারও খোঁজ নিয়েছিলে না? একবারও নয়নি। আমি নিজেই ফিরে গিয়েছিলাম, তখনও আমাকে অপমান করে বের করে দিয়েছ। আমি সম্পত্তির ভাগ চাইব বলে আমাকে আগে সব কিছু বিক্রি করে তোমার ছোট ছেলের নামে দিয়ে দিলে। কিন্তু কেন বাবা? আমি কি কখনো সম্পত্তির লোভ করেছি? আমি শুধু চেয়েছিলাম তোমাদের সাথে মিলেমিশে সুখ জীবন পার করতে, কিন্তু তোমরা তা হতে দিলে না। তোমরা জানতে তোমরা বাদে আমার আর কেউ নেই, তবুও আমাকে বের করে দিলে। তামিমের কথার প্রেক্ষিতে তাদের কি বলা উচিত সেটা রিপন ও চামেলি কেউ জানে না। দুজনের মাথা নিচু করে ফেলে। সত্যিই আমাদের ভুল হয়ে গেছে, আমরা তোকে ফিরিয়ে নিতে এসেছি। চল, তুই আমাদের হয়েই আমাদের সাথে সংসারে থাকবি। কখনোই না। তোমরা আমার জন্মদাতা হলেও এরা আমাকে নতুন জীবন দিয়েছে। আমি তোমাদের কাছে কখনোই ফিরে যাব না, আর এই শুভ দিনে আমি তোমাদের দেখতে চাই না। তবে একটা কথা মনে রেখো, তোমাদের আসল উদ্দেশ্য আমি জানি না। তামিমের কথায় চামেলিও শুকনো ঢোক গিলে বলে, মানে? আমি কি বলতে চাইছি সেটা ভালো করে বুঝতে পারছো। আর আমি তোমাদের সাথে কথা বলছি কেন? তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও। না বাবা, আমরা তোকে ছাড়া কোথাও যাব না, তুই আমাদের মাফ করে দে, বাড়ি ফিরে।
তামিম রিপনের কথায় কান দেয় না। সিকিউরিটি ডেকে আনে। সিকিউরিটি, ওদের এই বাড়ি থেকে বের করে দাও, আর খেয়াল রেখো কখনোই যাতে ভেতরে আসতে না পারে এরা। সিকিউরিটি তিনজনকে টানতে টানতে বাইরে দেখে আসে। ওরা তিনজনে আহাজারি করলেও তামিমের মন গলে না। এটা কি করলি তামিম? ওরা তো নিজের বাবা। ওরা যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, তাহলে তোর মাফ করে দিতে অসুবিধা কোথায়? তোর বাবা ঠিকই বলেছে, যখন তোরা নিজেদের ভুল বুঝতে পেরেছিস তখন আর ওদের প্রতি রাগ করে থাকিস না, তাদের মাফ করে দে। তোমরা ওদের না চিনলেও আমি খুব ভালো করেই চিনি। ওরা আমাকে এখানে মূলত নেওয়ার জন্য আসেনি। মানে? বাবা তার সকল সম্পত্তি শুভর নামে লিখে দিতে চায়, কিন্তু আমি বাদে সেটা সম্ভব নয়। শুভর নামে দিতে হলে আমার সাইনও লাগবে, কারণ মা মারা যাওয়ার পর অর্ধেক সম্পত্তি আমার নামে উইল করেছিল। আর ঠিক এই জন্যই তারা আমাকে নাটক দেখিয়ে নিতে এসেছে। আমি তাদের প্রত্যেক পদক্ষেপে সম্পর্কে আগে থেকেই জেনে গেছিলাম। তামিমের কথায় উপস্থিত সকলেই চমকে ওঠে। কি বলছিস? মানুষ এতটা নিচু কিভাবে হতে পারে? কিছুক্ষণ এসব নিয়ে সকলের মাঝে আলোচনা চলতে থাকে। অনেকেই অনেক রকমের কথা বলতে থাকে। আমজাদ সবাইকে থামিয়ে দিয়ে বলে, এই বিষয় নিয়ে সকল আলোচনা এখানে রেখে দে। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। তামিমকে কবুল বলতে বলে। সে ধীরে ধীরে কবুল বলে। এরপর কাজী কেয়াকে কবুল বলতে বলে। কেয়া একটু সময় নিয়ে বলে, কবুল কবুল কবুল। তাদের বিয়ে পরিপূর্ণ হয়। দুজনে এক সুতোয় বাঁধা হয়ে পড়ে। নতুন করে জীবনের আরেকটি সূচনা ঘটে, যা আজীবন বহমান থাকবে। এখান থেকেই তাদের একসঙ্গে পথ চলার যাত্রা শুরু হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।